আসসালামু আলাইকুম ও শুভরাত্রি সবাইকে। মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি এমইউআরএস এর নিয়মিত আয়োজন ফ্রাইডে রিসার্চ নাইট 0.2 এর আজকের বিশেষ পর্বে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডের শিরোনাম রিসার্চ অ্যাপ্রোচ টু ডাটা অ্যানালাইসিস, হোয়াট টুলস টু ইউজ অ্যান্ড হোয়ার। আশা করি আপনারা সবাই গবেষণা ও ডেটা অ্যানালাইসিস নিয়ে নতুন কিছু জানার আগ্রহ নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আজকের লাইভে আমরা চেষ্টা করব খুব সহজ ভাষায় বোঝাতে গবেষণায় ডেটা সংগ্রহ করার পর কিভাবে তা বিশ্লেষণ করতে হয়, কোন ধরনের স্টাডিতে কোন রিসার্চ অ্যাপ্রোচ ব্যবহার করা উচিত, আর গুণগত ও পরিমাণগত ডেটার জন্য কোন সফটওয়্যার বা টুলসগুলো সবচেয়ে বেশি সহায়ক হতে পারে। যারা থিসিস, প্রজেক্ট বা আর্টিকেল লিখছেন তাদের জন্য আজকের আলোচনা বাস্তব উদাহরণ সহ অনেক বেশি হ্যান্ডস অন হবে ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে যুক্ত আছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি বাংলাদেশের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর, সিটিআরপি এর ডিরেক্টর এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি এমইউআরএস এর প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ সাইদুর রহমান পলাশ স্যার। স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই। ব্যস্ততার মাঝেও স্টুডেন্ট সেন্টার্ড এই আয়োজনের জন্য আমাদের সময় দেওয়ার জন্য। স্যার, আপনাকে আমাদের আজকের সেশনে স্বাগত জানাচ্ছি। স্যার, শুরুতেই জানতে চাই আপনি কেমন আছেন? শহীদ আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। জি স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আপনি চাইলে স্যার স্লাইড উপস্থাপন করতে পারেন। হ্যাঁ শহীদ, আমি আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনিও ভালো আছেন, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। জি, গিভ মি আ ফিউ সেকেন্ডস, আমি আমার স্লাইডটা একটু শেয়ার করি। হ্যাঁ, স্ক্রিন, উইন্ডো, এন্টার স্ক্রিন। আমি আমাদের সুপ্রিয় দর্শকদের জন্য জানাতে চাই যে আমাদের আজকের লাইভে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজের কমেন্ট বক্সে আমাদের প্রশ্ন করতে পারেন এবং আমাদের গেস্ট, আমাদের শ্রদ্ধেয় স্যার মোহাম্মদ সাইদুর রহমান পলাশ স্যার আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিবেন। সো আপনাদের আজকের লাইভ দেখবেন যে স্লাইডটা আপনার কি ওখানে রিসিভ করা লাগবে কি? আমার এখানে স্লাইড আসছে। থ্যাংক ইউ সো মাচ। শহীদ, আপনি কন্টিনিউ করেন, আমি সরি স্টপ করাইছি আপনাকে। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলা যে আপনাদের যদি আজকের লাইভ সেশনে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি এর কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এবং আমাদের আজকের পর্বের আমাদের গেস্ট শ্রদ্ধেয় স্যার মোহাম্মদ সাইদুর পলাশ স্যার আপনাদের লাইভের কোয়েশ্চেনগুলো দিবেন, প্রশ্নের উত্তর করবেন। Inshallah, inshallah. Shoaib, give me another few seconds for solving the issue. I'm facing a little bit of trouble. Uploading. Processing. Okay. So my dear friends, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই ভালো আছেন। আমরা আসলে আজকে সাডেনলি লাইভ চলে আসছি। শহীদ বলেন একটু, আমরা হুট করে আশা লাগছে আর কি। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমাদের পূর্ব নির্ধারিত যে স্পিচ বা যে টপিকের উপরে ছিল, থিম ছিল, আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। আমরা আলোচনার বিষয় ছিল একটু রিসার্চ অ্যাপ্রোচ টু ডেটা অ্যানালাইসিস, হোয়াট টুলস টু ইউজ এন্ড ওয়েন। আবার শহীদ যদি একটু রিসিভ করতেন প্লিজ, দেখেন তো। ওকে ফাইন, এতক্ষণ পরে সলভ হয়েছে ইস্যু। সো আমি তো অডিয়েবল এবং আমার স্লাইড দেখা যাচ্ছে আশা করি। হ্যাঁ, আজকের যে আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয় নিয়ে আমরা গত সেশনে বেশ অধিকাংশ কভার করেছি, কিন্তু সেইখানে শুধু আমরা টুলসটা নিয়ে খুব একটা আলোচনা করিনি। কিন্তু আমরা মোটামুটি কোন রিসার্চ টপিকের সাথে কোন ধরনের মেথোডোলজি সুইট করে এবং কখন সেটা ব্যবহার করা উচিত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবং রিসার্চ অ্যাপ্রোচ কয় ধরনের হয়
তার উপরে ভিত্তি করে এই আলোচনাটা ছিল। আমরা আজকে স্লাইডটা একটু শুরু করি, যদি দেখি আমরা ইন্ট্রোডাকশনে বেশ অনেকখানি বিষয় লেখা আছে, সো ইন্ট্রোডাক্টরি আলোচনাটা একটু হয়তোবা লেন্দি হবে। তো সেইখান থেকে it will be starting like with the definition and making you significance about the topic. Choosing the right analysis is not a technical issue, it is a strategic research decision. This sentence is very significant. The wrong method means the wrong conclusion. অর্থাৎ আমরা যে রিসার্চ পেপারটা লিখছি সেই রিসার্চ পেপারটার জন্য আমরা রাইট অ্যানালাইসিস যদি করতে না পারি, প্রথমত যদি রাইট টপিক ফিক্স করতে না পারি, গ্যাপ খুঁজে না বের করতে পারি, তারপরে সেইখান থেকে রাইট রিসার্চ কোয়েশ্চেন যদি খুঁজে না বের করতে পারি, তারপরে সেইখান থেকে যদি আমরা হাইপোথিসিস অথবা আমরা যদি গ্যাপ খুঁজে না বের করতে পারি, তাহলে আমরা কোন মেথোডোলজি ব্যবহার করব সেটা বোঝাতে হয়। আর যদি আমরা মেথোডোলজি ভুল ইউজ করি তাহলে তো আমাদের অ্যানালাইসিসও ভুল হবে। সুতরাং আমার রিসার্চের টপিক, রিসার্চের কোয়েশ্চেন, আমার কোন ধরনের অ্যানালাইসিস আমি ব্যবহার করব সেটা ইন্ডিকেট করবে। এবং বলছে কি যে রাইট অ্যানালাইসিস ব্যবহার করা এটা শুধু একটা টেকনিক্যাল ইস্যু না, এটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন। স্ট্র্যাটেজিক ডিসিশন কেন বলছে? ধরেন আপনি এমন একটা পেপার লিখতে যাচ্ছেন, সেই পেপারটার উপরে এখন পর্যন্ত খুব একটা বেশি পাবলিশ পেপার পাওয়া যায় না। তাহলে আপনি যদি সেটার উপরে যদি ডিরেক্ট কোয়ান্টিটিভ রিসার্চ করেন বা কোয়ান্টিটিভ কোনো অ্যানালাইসিস করেন, সেই অ্যানালাইসিস এবং সেই রিসার্চ পেপারটা খুব একটা যে সোসাইটিতে, ইয়েস রিসার্চ পেপার লেখা মানে তো কন্ট্রিবিউশন, কিন্তু ইমার্জেন্স কোনটার কোন সময় সেইটা আমার অ্যানালাইসিস বলে দেবে। যে টপিকটা আমার এখন পর্যন্ত সমাজে খুব বেশি পপুলার হয় নাই, সেই টপিকটা বা পরিচিত হয় নাই, সেই টপিকটা সম্পর্কে আগে আমার জানতে হবে। জানতে হলে কি ধরনের অ্যানালাইসিস করতে হবে? আমার কন্টেন্ট বা থিমেটিক অ্যানালাইসিস, অর্থাৎ আমার কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করা লাগবে। এখন কোয়ালিটেটিভ পেপার যখন অনেক বের হয়ে যাবে, অর্থাৎ একটা পেপার যখন এক্সপ্লোর করে ফেলবে এই টপিক সম্পর্কে, তখন মানুষের মতামতটা নিয়ে আমি তখন হচ্ছে এই সম্পর্কে একটা জাস্টিফাইড আনসার বা সলিউশন দিতে পারবো। যার কারণে ওয়াইডলি টপিক, ইউজ টপিক, লিটারেচার বেসড রিভিউ পেপার, এটা যখন থাকে এর উপরে বেস করে আমরা ডিরেকশন পাই, কনসেপ্ট পাই আমরা কোয়ালিটি কোয়ান্টিটিভ অ্যানালাইসিস করার জন্য। এখন এইগুলো যদি আমরা আগের সেশনগুলো যদি না বুঝে আমরা যদি ডিরেক্ট একটা অ্যানালাইসিস বা একটা রিসার্চ অ্যাপ্রোচ নেই, তাহলে আমাদের জন্য আসলে ওই রিসার্চটা একটা রং ডিসিশন দিবে, ভুল আনসার আসতে পারে। আর আমরা আসলে এই ধরনের ভুল রেগুলার করে থাকি, কিন্তু হয়তোবা মানে নিজেরা বুঝি না বা মনের অজান্তে হয়ে যায়, যার কারণে দেখা গেল যে নিজের কাছে মনে হইতেছে যে খুব ভালো একটা পেপার লিখছি, ভালো একটা জার্নালে সাবমিট করতে পারছি না বা ওইখানে নিতেছে না গ্রহণযোগ্যতা, কিন্তু আসলে কোন জায়গা থেকে কেন ওই পেপারটা রিজেক্ট হয়েছে সেটা যখন রিভিউ কমেন্ট পাই তখন আমরা এই জিনিসগুলো বুঝতে পারি আবার। So data analysis is the systematic process of cleaning, transforming, interpreting and presenting data to answer the questions. So you data analysis process, অর্থাৎ আমি যে ডেটা ইদার প্রাইমারি সোর্সেস অর সেকেন্ডারি সোর্সেস, আমি যে ডেটা পাই সেই ডেটা আমি একটা সিস্টেমেটিক প্রসেসে প্রথমে ক্লিন করা লাগবে। অর্থাৎ ওই ডেটা আমার পেপারের সাথে আমি যে টাইটেল নিয়ে কাজ করব সেই টাইটেল নিয়ে টাইটেল রিলেভেন্ট করতে হবে। রিলেভেন্ট করার জন্য ক্লিনিং করা লাগবে। অর্থাৎ যদি আমি সিস্টেমেটিক লিটারেচার রিভিউ অথবা কোয়ালিটেটিভ পেপার ধরি, তাহলে আমি 20টা পেপার ডাউনলোড করলাম, দেখা গেল যে 20টার মধ্যে 10টা আমার লাগছে না, তখন ওই 10টা আমি মাইনাস করে দিতে পারি। যার কারণে এইটাকে বলতেছি ক্লিনিং। ট্রান্সফর্মিং মিন্স একজন পেপার পাবলিশ করলো অথবা আমি একটা ডেটা পাইলাম, সেই ডেটাকে আমি আমার রিসার্চের কাজে যতটুকু প্রয়োজন আমরা সেইটুকু কাজে ট্রান্সফর্ম করতেছি। নট অনলি দ্যাট, ইন্টারপ্রিটিং, অর্থাৎ আমি যে রেজাল্টটা পাচ্ছি সেই রেজাল্টটা বর্ণনা করতেছি। আবার আমি এই ধরনের রেজাল্ট পাইছি যে বার্ন আউটের সাথে জব স্যাটিসফ্যাকশনের একটা পজিটিভ কোরিলেশন আছে। যদি নেগেটিভ কোরিলেশন, যদি জব স্যাটিসফ্যাকশন কমে যায় তাহলে বার্ন আউট বাড়ে। এইটাকে আমরা ইন্টারপ্রিট করতেছি এবং পেছনে লিটারেচারের সাপোর্ট আমরা নিয়ে ডিসকাশন পার্ট আবার লিখি। এবং ফাইনালি বলেছেন যে প্রেজেন্টিং ডেটা টু আনসার দ্য রিসার্চ কোয়েশ্চেন। এই যে পুরো ডেটা অ্যানালাইসিস এটা করাই হয় হচ্ছে আমার রিসার্চের যে কোয়েশ্চেন থাকে, আমার রিসার্চ যে কোয়েশ্চেন সামনে নিয়ে আমি রিসার্চটা করি সেই রিসার্চ কোয়েশ্চেন ফুলফিল করার জন্য আমি ডেটা অ্যানালাইসিস গুলো করি এবং ওই রিসার্চের উদ্দেশ্য এবং হচ্ছে আমার রেজাল্ট যেন এক হয়, এই পারপাসে আমাদের এই ডেটা অ্যানালাইসিস করা হয়। এখন এই ডেটা অ্যানালাইসিস যে করি আমরা, এই ডেটা অ্যানালাইসিসটা আসলে কেন মানে এই রিসার্চের ক্ষেত্রে কেন প্রয়োজন এবং কোন কোন অ্যাপ্রোচের ক্ষেত্রে কোন ধরনের ডেটা অ্যানালাইসিস করে আমরা সেটা একটু জানতে হবে। যেমন আমরা গত কয়েকটা সেশনে আলোচনা করতেছিলাম এরকম যে
রিসার্চের মেইন অ্যাপ্রোচ আমরা সচরাচর দেখি তিনটা খুব বেশি আলোচিত, একটা কোয়ান্টিটিভ, একটা কোয়ালিটেটিভ রিসার্চ এবং মিক্সড মেথড। যেটা কোয়ান্টিটিভ, যেখানে আমরা নেম এমপ্লয়িজ, নামই আমাদের বলে দিচ্ছে যে যদি আই মিন নিউমেরিক্যাল ডেটা থাকে দেন ইটস কোয়ান্টিটিভ অ্যানালাইসিস। এখন আর কোয়ালিটেটিভ বলতে দেয়ার উইল বি নো নিউমেরিক্যাল সংখ্যাত্মক বিশ্লেষণ, জাস্ট এক্সপ্লেইন এবং হোয়াটস হ্যাপেনিং কারেন্টলি সেই জিনিসগুলো রেফার করা এবং লিটারেসি হিসেবে ব্যবহার করা, সেটা কোয়ালিটেটিভ। অন দ্য আদার হ্যান্ড মিক্সড মেথড কি? কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটিভের কম্বিনেশন হচ্ছে মিক্সড মেথড। এখন যেহেতু আমরা তিনটা রিসার্চের অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করতেছি, এখন এই তিনটা রিসার্চের অ্যাপ্রোচের ক্ষেত্রে মাঝে মাঝে মানে অ্যানালাইসিস এর মধ্যে ভিন্নতা আসে। অর্থাৎ আমার কোন সময়ে কোন অ্যানালাইসিস করা লাগবে এবং ওই অ্যানালাইসিসের জন্য কোন স্পেসিফিক টুল আমার ইউজ করা উচিত, সেটা আমার এই কোয়ান্টিটিভ অ্যাপ্রোচ আমাকে বলে দিবে। তো দ্য ফার্স্ট স্লাইড অ্যাবাউট দ্য কোয়ান্টিটিভ অ্যাপ্রোচ লেখা আছে এখানে, হোয়াট অ্যানালাইসিস এন্ড ওয়েন, কখন আমার এটা অ্যানালাইসিস করা লাগবে আর কখন কিসের জন্য অ্যানালাইসিস করা লাগবে। সচরাচর আমরা বলছি যে কোয়ান্টিটিভ অ্যানালাইসিস যেগুলো সংখ্যাত্মক বিশ্লেষণ থাকে। এখন সংখ্যাত্মক বিশ্লেষণ আমরা কখন করি? যখন একটা নির্দিষ্ট টপিকের উপরে গণমানুষের মতামত নেওয়ার জন্য তার কাছ থেকে কোনো সার্ভে কালেকশন করি, যেটা কিনা আমরা নাম্বার এবং এটাকে মেজার করা যাবে এবং এর কিছু ভেরিয়েবল থাকবে। শুধু তাই না, আমরা যে তার কাছ থেকে ডেটাটা কালেকশন করলাম, সেই ডেটা কালেকশনে আমরা স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইসিস করতে পারবো এবং আমরা নির্দিষ্ট একটা হাইপোথিসিস আগে থেকে যদি ধরে নেই যে দেয়ার ইজ নো রিলেশনশিপ অর দেয়ার ইজ এ রিলেশনশিপ, আমরা এই দুইটা রিলেশনশিপ আমরা এই রেজাল্টের মাধ্যমে জানতে পারবো। এই ধরনের ডেটা যখন আমার প্রয়োজন তখন আমরা কোয়ান্টিটিভ রিসার্চ অ্যাপ্রোচ অ্যাডাপ্ট করি। এখন কোয়ান্টিটিভ রিসার্চের ক্ষেত্রে আমরা কোন ধরনের টুলগুলা ব্যবহার করি? সচরাচর আমরা সবাই এটা একেবারে আন্ডার গ্রাজুয়েট লেভেল থেকে আমরা এগুলো জানি যে আমরা কোয়েশ্চেনিয়ার ব্যবহার করি, আমরা বিভিন্ন টেস্ট ব্যবহার করি, তারপরে এক্সপেরিমেন্ট, আমরা সার্ভে কালেকশন করি এবং নিউমেরিক্যাল ডেটাবেস। অর্থাৎ আমার এই যে টপিকের উপরে কাজ করতেছি সেই টপিকের উপরে পৃথিবীতে বিভিন্ন সাইট আছে, সেই সাইট গুলোতে অলরেডি ডেটাবেজে ডেটা অলরেডি আপলোড করা, যেমন কেগেল আছে, মেন্ডেলে আছে, এইগুলোতে মোটামুটি ডেটা সেট পাওয়া যায়, ভালো ভালো ডেটা সেট, তো সেগুলো নিয়ে অ্যানালাইসিস করা যায়। এখন আমি তো ধরে নিলাম আমার রিসার্চ অ্যাপ্রোচ হচ্ছে কোয়ান্টিটিভ, কিন্তু আমার রিসার্চের ক্ষেত্রে আমি কোন ধরনের অ্যানালাইসিস করব? এবং আমরা যখন কোয়ান্টিটিভ রিসার্চ পেপার অ্যাপ্রোচ ডিজাইন করি তখন আমরা সচরাচর এই 6 ধরনের অ্যানালাইসিস আমরা ব্যবহার করি। সেখানে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস আমরা যদি একটু খেয়াল করি 6 ধরনের। একটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, 2 নাম্বার হচ্ছে কম্পারেটিভ অ্যানালাইসিস। এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্লাইড আজকে আলোচনা করছি আমরা। অর্থাৎ আমরা উই হ্যাভ অলরেডি ফিক্সড দ্যাট উই নিড টু কালেক্ট অর অ্যাডাপ্ট কোয়ান্টিটিভ রিসার্চ অ্যাপ্রোচ। তারপরে কোয়ান্টিটিভ অ্যাপ্রোচের মধ্যে আমরা কোন ধরনের অ্যানালাইসিস বা কোন সময় কোন অ্যানালাইসিস করতে পারি বা কিসের জন্য কোন অ্যানালাইসিস আমরা করব। যখন কিনা আমার এই কোয়ান্টিটিভ এর মধ্যে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস থাকবে তখন কি ধরনের অ্যানালাইসিস আমি ব্যবহার করব। যখন আমি কম্পারেটিভ অ্যানালাইসিস করব বা আমার কোয়ান্টিটিভ রিসার্চ যখন কম্পারিজন করা হবে তখন আমি কি ধরনের রিসার্চ টুলস অথবা কি ধরনের আমি ডেটা ব্যবহার করব। এরপরে রিলেশন অ্যানালাইসিস করার জন্য আমি কোন ধরনের টেস্ট এবং কোন ধরনের টুল এবং কোন ধরনের অ্যানালাইসিস করব। আবার প্রিডিক্টিভ এন্ড ইফেক্ট অ্যানালাইসিস, and then structural analysis, and finally categorical analysis. So মনে হবে অনেকগুলা, না আসলে অনেকগুলা না। আমরা যখন কোয়ান্টিটিভ অ্যানালাইসিস করি তখন এগুলা রেগুলারই আমরা এনকাউন্টার করি। একটু অ্যাডভান্স আছে কিছু, আমরা আলোচনার মধ্যেই পেয়ে যাব। তো এই দাঁড়িয়ে ওকে, অনেকক্ষণ ছিলেন না মাঝখানে। ওকে ফাইন। এখন ডেসক্রিপটিভ অ্যানালাইসিস আমরা when to use, অর্থাৎ কখন আমরা ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করব যখন ইউজ when you want to describe data, অর্থাৎ কোন একটা ডেটাকে যখন আমরা বর্ণনা করতে যাব। ডেটাকে বর্ণনা করতে যাব, মনে করেন আমি একজনের কাছ থেকে মতামত নিলাম যে বাংলাদেশে কোন এডুকেশন সিস্টেম সবচেয়ে বেটার। সে বলল যে পৃথিবীর কোন এডুকেশন সিস্টেম সবচেয়ে বেটার, উনি বলল দেখা গেল যে ফিনল্যান্ড, সুইডেন। এখন এই ফিনল্যান্ড, সুইডেন, বাংলাদেশের মানুষজন কতটুকু এটা এক্সপ্লেইন করতে পারে, তার মতামত কি, তারপরে কত পার্সেন্ট এটা একসেপ্ট করবে, কত পার্সেন্ট রিজেক্ট করবে, এইগুলো হচ্ছে ডেসক্রাইব করে। যখন কিনা ডেসক্রাইব করবে কোনো রিসার্চের
রিসার্চ কোয়েশ্চেন্স অথবা অবজেক্টিভ যখন থাকবে যে আমার এই রিসার্চের টপিকটা আমি ডেসক্রাইব করব অথবা আমার এই ভেরিয়েবল গুলো ডেসক্রাইব করব, তখন এই ডেসক্রিপটিভ অ্যানালাইসিস আমরা করি। এবং রিসার্চের ম্যাক্সিমাম রিসার্চের ক্ষেত্রে আমরা ডেসক্রিপটিভটা করি, ট্রুথ বি টোল্ড। এখন এই ডেসক্রিপটিভটা কি? ডেসক্রিপটিভ দেখেন ভেরি সিম্পল, এখানে লেখা আছে এক্সপ্লেনিং ডেটা ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আমরা ডেটা এক্সপ্লেন করার জন্য আমার ডেটাটা ডিস্ট্রিবিউশন কেমন, অর্থাৎ আমার ডেটার মধ্যে কি মানে আমরা দেখা গেল যে স্টুডেন্টের বয়স কালেকশন করতেছি, হ্যাঁ জানতে চাচ্ছি, সেখানে 6 যারা পড়ে তাদের দেখা গেল যে অন অ্যান এভারেজ 10 থেকে 12 বছর হওয়ার কথা। এখন যদি 10 থেকে 12 বছর হয় তাহলে এটা নর্মাল ডিস্ট্রিবিউশন। এখন ওইখানে মাঝখানে যদি কারো বয়স যদি 25 হয় বা 30 হয় 6 তাহলে সেটা নর্মাল ডিস্ট্রিবিউশন না। তাহলে এই ধরনের কোনো কিছু যখন আসবে তখন আমরা এই ডেসক্রিপটিভ অ্যানালাইসিসের মধ্যে যাই। তারপরে সামারাইজিং ডেমোগ্রাফিক ভেরিয়েবল, অর্থাৎ কত পার্সেন্ট মেল ফিমেল, কোন বয়সের গ্রুপ কত, তারপরে কার ইনকাম কত, তারপরে সে কত ঘন্টা কাজ করে, এগুলো যখন অ্যানালাইসিস করে দিস আর দ্য ডেসক্রিপটিভ অ্যানালাইসিস। এন্ড দেখেন কি বলছে যে যদি এই ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করতে যায় তাহলে ভেরি সিম্পল কিছু অ্যানালাইসিস আমরা করি, মানে ডেসক্রিপটিভ এর জন্য সেই অ্যানালাইসিস এখানে লিখে আছে। আমরা স্ট্যাটিস্টিক্স এগুলো কমন, এই হলো আমাদের আলোচনার বিষয় আজকে, যে আমরা মিন ব্যবহার করি, মিডিয়ান ব্যবহার করি, মুড ব্যবহার করি, পার্সেন্টেজ ব্যবহার করি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার করি। দিস আর দ্য ভেরি সিম্পল অ্যানালাইসিস। মানে আপনি এগুলো করে কিভাবে, টুল গুলো কি টুল লেখা আছে দেখেন, এক্সেল, এসপিএসএস। এখন এসপিএসএস যে চালাতে জানে, এসপিএসএস কি স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজেস ফর সোশ্যাল সায়েন্সেস, এটার এক্সপ্লেনেশন। একটা টুলস, একটা এক্সেল এর আপডেটেড ভার্সন, বা মনে করেন আর একটা, এটা আলাদা একটা সফটওয়্যার, এখন পৃথিবীতে 31 নাম্বার ভার্সনটা চলতেছে। এর মাধ্যমে আপনি যদি মিন, মিডিয়ান, মোড, ফ্রিকোয়েন্সি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনি শুধু একটা ক্লিক করবেন, আপনার রেজাল্ট বের হয়ে আসবে। এখন রেজাল্ট বের করা বা এইগুলা নিয়ে আসলে আমাদের আজকের আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোন সময় আমরা শুধু কোন অ্যানালাইসিস গুলা ব্যবহার করব। এই যে ডেসক্রিপটিভ, যখন কোনো রিসার্চের উদ্দেশ্য বা কোনো রিসার্চ কোয়েশ্চেনের অবজেক্টিভ যদি থাকে যে কোনো কিছু ডেসক্রাইব করা, তখন আমরা এই অ্যানালাইসিস গুলা করি। এখন সবার শেষে এখানে লেখা আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে একটা কথা বলার আছে, যেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উইল ইন্ডিকেট দ্য রিসার্চার্স আইদার ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আর নিডেড অর নট। অর্থাৎ আমার রিসার্চের ডেটা যেগুলো আছে সেগুলো কি সব সমজাতীয় অথবা এর মধ্যে অনেক বিচ্যুতি আছে কিনা। যদি বেশ ডেভিয়েশন থাকে তাহলে রিসার্চ করা অসম্ভব, যদি থাকে না তাহলে রিসার্চ করা সম্ভব। যার কারণে রিসার্চার যারা বলে তারা বলে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য গেটওয়ে অফ এন্টারিং দ্য ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এন্ড আরো বেশি মোর। দেখেন আজকের আলোচনাটা হয়তোবা শহীদ আপনাদের হয়তোবা একটু ইয়ে হবে, আমরা এত ডিপে অ্যানালাইসিসের জাস্ট দিস ইজ দ্য জাস্ট বিগিনিং, এমন একটা হইতে পারে শুধু যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপরে একটা স্লাইড লেকচার এরকম হইতে পারে, বুঝতে পারছেন? সো উই আর টকিং মাচ মোর মানে ডেপথ ইস্যু। হ্যাঁ, তো এখন দেখেন এরপরে লিখে আছে যে দেখেন এইটার জন্য আমরা কোনটা ব্যবহার করি, আমরা ব্যবহার করি এক্সেল এবং এসপিএসএস। একটা ক্লিক করলে মোটামুটি সব রেজাল্ট চলে আসে, বের হয়ে আসবে এখানে। এন্ড দেন যদি কম্পারেটিভ অ্যানালাইসিস, শহীদ ওইখান থেকে আপনার কিন্তু শব্দ আসতেছে শহীদ, যদি আমরা কম্পারেটিভ অ্যানালাইসিস করি, কম্পারেটিভ অ্যানালাইসিস কোন সময় করা লাগে আমাদের বলা হয়েছে যে যখন আমরা when we use to compare two or more groups, যখন দুইটা গ্রুপ আমরা আলোচনা করি। এখন আপনারা তো বলতে হবে স্যার দুইটা গ্রুপ কি জিনিস, আমরা তো বুঝতে পারতেছি না, বা yes it's little bit tough to make you understand because of এই অ্যানালাইসিসের ভিতরে ভেরিয়েবল, তারপরে স্কেল, তারপরে স্যাম্পলিং, তারপরে টুলস, আরো অনেক ডিটেলস আলোচনার জায়গা আছে। তো আমরা তো এক স্লাইডে পারবো না, ইনশাল্লাহ সামনে আসবে। এখন বলছে যখন দুই বা ততোধিক গ্রুপে যখন আমরা কম্পেয়ার করব তখন আমাদের এই টেস্টটা এই হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর শুরু। টি টেস্ট দিয়েছে, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। এর মাধ্যমে ইনফারেন্সিয়াল মানে হচ্ছে যেখানে ফ্র্যাকশন আসার সম্ভাবনা থাকবে, যেখানে আপনার মত আমার মত ডেভিয়েশন থাকবে এবং অ্যাজিউম করা যাবে যে এইটার মাধ্যমে রেজাল্ট ভালো খারাপ, এগুলা কি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স বলে। এখন বলছে যে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট যখন কিনা ইউজ হোয়েন, কখন ইউজ করবেন আপনি, কম্পেয়ারিং টু গ্রুপস, যখন দুইটা গ্রুপ আপনি কম্পেয়ার করবেন, যখন মেল এবং ফিমেল স্টুডেন্ট অথবা প্রাইভেট পাবলিক এমপ্লয়ীদের স্যাটিসফ্যাকশন, দেখেন দুইটা গ্রুপ, প্রাইভেট এবং পাবলিক দুইটা গ্রুপ,
এই দুইটা গ্রুপের যখন আপনি কম্পেয়ার করবেন কোন জিনিস, এটা হতে পারে মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে মানে ওগুলো কিন্তু পেছন থেকেও আসবে, পেছনের অ্যানালাইসিস গুলো চলে আসবে। তো তখন এই দুই গ্রুপের কম্পারিজন রেজাল্ট বের করার জন্য আমাদের ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট করা লাগবে। এন্ড দেন লেখা আছে দেখেন অ্যানোভা এন্ড পোস্ট হক। অ্যানোভা কোন সময় বলে? অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, অর্থাৎ কম্পেয়ারিং 3 অর মোর গ্রুপস, অর্থাৎ দুই গ্রুপে যখন কম্পেয়ার করা হবে তখন আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল, দুইটারই আলাদা আলাদা রেজাল্ট, ধরেন আপনি এই পাশে একটা টেবিল, এই পাশে একটা টেবিল, আপনি দেখতে পাচ্ছেন রেজাল্ট, এটা কি ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল বলতেছে। কিন্তু যখন অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, তিনটা টেবিল থাকবে, এই পাশে এই পাশে এই পাশে, তখন তিনটা কম্পারিজন করা যাবে এবং এইটাও আমরা বের করতেছি যে কার সাথে কার সম্পর্ক বেশি। যেমন এক্সাম্পল দেওয়া আছে বিজনেস ভার্সেস সিএসই ভার্সেস ত্রিপলি স্টুডেন্ট পারফরমেন্স, এই তিন স্টুডেন্টের পারফরমেন্সের মধ্যে কম্পারিজন, এবং কম্পারিজন আমরা বিজনেসের সাথে সিএসই করতে পারি, সিএসসির সাথে ত্রিপলি করতে পারি, বিজনেসের সাথে ত্রিপলি করতে পারি। হ্যাঁ, এই যে আমরা কম্পারিজন করছি আলাদা আলাদা গ্রুপ। এখন যখন কিনা এই আলাদা গ্রুপের মধ্যেও যদি কোনো ডেভিয়েশন আসে অথবা সিগনিফিকেন্ট কোনো রেজাল্ট আসে, ডেভিয়েশন বা সিগনিফিকেন্ট, তখন আমাদের নতুন আর একটা ছোট্ট একটা অ্যানালাইসিস করা লাগে, পোস্ট হোক অ্যানালাইসিস। তো আমি শুধু অ্যানালাইসিসের তুর্কি অ্যানালাইসিস বলে আর কি, এই শুধু অ্যানালাইসিসের টাইপস গুলা বলে যাচ্ছি, কিন্তু আজকে আমরা অ্যানালাইসিস নিয়ে আলোচনা করবো না। এবং মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা আমার কথা শুনতেছেন, এই অ্যানালাইসিসের দায়িত্ব আপনাদের। আমরা অ্যানালাইসিসের বিষয় হচ্ছে, অ্যানালাইসিস হচ্ছে যার যার বিষয়। অ্যানালাইসিসটা হচ্ছে এরকম যে আপনি যদি অ্যানালাইসিস পারে, সবচেয়ে ভালো হচ্ছে লাইব্রেরিতে যারা থাকেন তারা, তারা রেগুলার এই অ্যানালাইসিস করে, তো এই জন্য, এবং স্ট্যাটিস্টিক্স যারা থাকে। আমরা তো বিভিন্ন সময় দেখা গেলো যে 6 মাসে 1 বছর একটা রিসার্চ পেপার করতেছি না, যার কারণে আমাদের অ্যানালাইসিসটা প্র্যাকটিস কম থাকে, সত্যি কথা বলতে। এজন্য আমাদের অ্যানালাইসিস আমরা পারবো, দেখা গেল যে এক্সপ্লেনিং দ্য রেজাল্টস এবং কোন সময় কোন অ্যানালাইসিসটা কার সাথে করা লাগবে, এইটা মাঝে মাঝে টাফ হয়ে যায়। যেমন বই আপনি যদি গুছায় রাখেন, তাহলে আপনি রেগুলারই গুছায় রাখবেন, আপনি জানবেন এই জায়গায় আমার বই আছে এরকম। আমরা অ্যানালাইসিসটা এত ফ্রিকুয়েন্ট করি না। আর 2 নম্বর হচ্ছে আমার একটা জটিলতা আছে, আমি তো কোয়ালিটি রিসার্চে বেশি ফোকাস থাকে আমার। বাই দ্য ওয়ে, তো এই ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট এবং পোস্ট অ্যানোভা টেস্ট দুইটা করার জন্যই আমরা এসপিএসএস ব্যবহার করতে পারি, বা আর সফটওয়্যারও ব্যবহার করা যায়। অনেক স্পেটা ব্যবহার করতে পারবেন, তো এই দুইটা কমন। হ্যাঁ, এই এসপিএসএস এন্ড আর। তো যদি আমরা ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করি, তাহলে আমরা ডেসক্রিপটিভ অ্যানালাইসিসের মধ্যে আমরা মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলা এক্সেল, এসপিএসএস, আমরা কম্পারেটিভ অ্যানালাইসিস, অর্থাৎ ইনফারেনশিয়াল স্ট্যাটিস্টিক্স এর শুরু যেখান থেকে, সেখানে টি টেস্ট অথবা অ্যানোভা টেস্ট। টি টেস্ট আমরা করতেছি যখন 2 বা ততোধিক গ্রুপ, না 2 গ্রুপ থাকে, আর আমরা অ্যানোভা করতেছি যখন 2 বা ততোধিক 3 গ্রুপ থাকে, তখন আমরা অ্যানোভা করতেছি। এবং এটা টুল ব্যবহার করতেছি আমরা এসপিএসএস এবং আর। হ্যাঁ, এরপরে দেখেন রিলেশন অ্যানালাইসিস। রিলেশন বলতে দেখা গেল যে, একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে আমরা লিখলাম মেল ভার্সেস ফিমেল স্টুডেন্ট জিপিএ, মেল ভার্সেস, আমরা কম্পারিজন যখন করলাম মেল ভার্সেস ফিমেল স্টুডেন্ট জিপিএ। এখন যদি আমার রেজাল্ট, আমার যদি স্টাডিটা এরকম হয় যে শুধু মেল আমার রিসার্চের রেসপন্ডেন্ট আর জিপিএ আমার রিসার্চের ভেরিয়েবল। এখন দেখেন জিপিএ এর সাথে কিন্তু আমার অনেকগুলো ফ্যাক্টর জড়িত থাকে, যেমন জিপিএ এর সাথে ক্লাসে অ্যাটেন্ডেন্স, জিপিএ এর সাথে অ্যাসাইনমেন্ট টাইম মতো সাবমিশন, জিপিএ এর সাথে ক্লাস টেস্ট গুলা জড়িত থাকে, ওয়ার্কিং স্টাডি আওয়ার জড়িত থাকে। এখন এই যে প্রত্যেকটা ভেরিয়েবলের সাথে ভেরিয়েবলের, অর্থাৎ এই যে প্রত্যেকটা যদি আলাদা আমি ভেরিয়েবল ধরি, এখানে এখন ভেরিয়েবলের কোয়েশ্চেন আসবে, স্যার ভেরিয়েবল কয় ধরনের, এগুলা নিয়ে আমরা সামনে আস্তে আস্তে আলোচনা করব। তো এখন যদি এই ভেরিয়েবলের সাথে ভেরিয়েবলের রিলেশন যখন আমরা করি, অথবা ডিরেকশন করি, অর্থাৎ কার সাথে কার রিলেশন হতে পারে এরকম ডিরেকশন করি, অথবা স্ট্রেংথ নির্ধারণ করি, অর্থাৎ উই হ্যাভ অলরেডি গট টু আইডেন্টিফাইড যে তাদের সাথে একটা ভালো রিলেশন আছে, কিন্তু এই স্ট্রেংথটা কতটুকু, এটা পজিটিভ নাকি নেগেটিভ, বা গভীরতাটা কতটুকু এই রিলেশনের, এরকম যখন আমরা নির্ধারণ করতে যাই, তখন আমরা দুই ধরনের কোরিলেশন টেস্ট করি। একটা পিয়ারসন কোরিলেশন টেস্ট করি, খুব কমন, খুব কমন, একেবারে সোশ্যাল সায়েন্স থেকে শুরু করে একেবারে মেডিকেল রিসার্চার পর্যন্ত এই ধরনের টেস্ট ব্যবহার করে। একটা হচ্ছে পিয়ারসন কোরিলেশন, একটা হচ্ছে স্পিয়ারম্যান কোরিলেশন। এখন পিয়ারসন কোন সময় ব্যবহার করা হয়, আর স্পিয়ারম্যান কোন সময় ব্যবহার করা হয়? পিয়ারসন হচ্ছে যখন বোথ, এইখানে আবার দেখেন যখন লেখা আছে ইউজ when both variables are continuous, অর্থাৎ দুইটা ভেরিয়েবলে যখন কন্টিনিউয়াস এবং নরমালি ডিস্ট্রিবিউটেড। তাহলে কন্টিনিউয়াস কি? অর্থাৎ যে কোনো সময় ওই ভেরিয়েবল চেঞ্জ হতে পারে। যেমন
সিজিপিএ ভালো করার জন্য ফার্স্ট ইয়ারে 2 ঘন্টা পড়লে থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে যায় 2 ঘন্টা পড়লে হবে না, আরো বেশি পড়া লাগবে। এই যে এখন এই যে স্টাডি আওয়ার এটা কন্টিনিউয়াস, আর সিজিপি হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে রেজাল্ট বাড়বে বা কমবে। এখন এই যে যদি আমার দুইটা রিলেশনশিপে যদি আমার কন্টিনিউয়াস ডেটার উপরে হয়, ও স্টাডি আওয়ার্স, তারপরে হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্স, অ্যাসাইনমেন্ট সাবমিশন, এই কন্টিনিউয়াস ভেরিয়েবলের উপর যখন হবে তখন আমরা পিয়ারসন রিলেশন কোরিলেশন আমরা মেজার করব। আর যদি এই ডেটা যদি ক্যাটাগরিক্যালের সাথে হয়, অর্থাৎ অর্ডিনাল বা নন নর্মাল ডাটা যেগুলো ডিস্ট্রিবিউটেড না, অর্থাৎ একই জাতীয় ডেটা না, অর্থাৎ আপনি যদি এখন ধরেন আমি সিজিপি এর সাথে আমি ওই স্টাডি ওয়ার্কিং আওয়ারের সাথে তুলনা করতেছি, একটা সামঞ্জস্যতা আছে। আর আমি যদি এরকম বলি যে মেইলের সিজিপিএ ফিমেলের চেয়ে বেশি, তখন দেখেন 4টা রিলেশন আসতেছে। প্রথমে মেইলের সাথে সিজিপিএ রিলেশন, মানে মেইলের সিজিপিএ, আবার ফিমেলের সাথে সিজিপিএ, আবার কম্পারিজন মেইলের সাথে ফিমেলের কম্পারিজন, সিজিপিএ এর সাথে সিজিপিএ কম্পারিজন। এই জন্য এগুলো অর্ডিনাল ডেটা। ডেটা আবার এই ডেটার স্কেল আবার 4 ধরনের হয়, অর্ডিনাল, ক্যাটাগরিক্যাল, নমিনাল, আর একটা হচ্ছে রেশিও স্কেল। এই স্কেল গুলো আমাদের জানতে হবে যে কোনটা কোন স্কেলের মধ্যে থাকে, তাহলে আমাদের রিসার্চ পেপার আরো সহজ হয়ে যাবে, মানে অ্যানালাইটিক্যাল পাওয়ারটা আসবে আস্তে আস্তে, এগুলো যদি আমরা ভালোভাবে জানি। তো দেখেন এই জন্য পুরোটা টেবিলের উপরে বিস্তীর্ণভাবে দেওয়া আছে, কোরিলেশন টাইপ, আবার কোন সময় ব্যবহার করব, আবার এক্সাম্পলও দেওয়া আছে। এখন এই রিলেশনের জন্য আমরা কি ব্যবহার করবো? রিলেশনের জন্য সিম্পলি আপনি এসপিএসএস, এক্সেল, যেরকম এক্সেলে কষ্ট হয় বেশি, কিন্তু এসপিএসএস এ ভেরি সিম্পল। এসপিএসএস আপনি ক্লিক করলে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। হ্যাঁ, সো এসপিএসএস ইজ কি বলা যায় যে এটা ভালো সোশ্যাল সায়েন্স রিসার্চ। আমি আসলে সোশ্যাল সায়েন্স রিসার্চের কথা বলতেছি বারবার, আমি এই এরিয়ার তো, যার কারণে এইটা আমার চলে আসতেছে বারবার। তবে এই টেস্ট গুলা বা এই অ্যানালাইসিস গুলা সোশ্যাল সায়েন্স না, যারা কমন রিসার্চার, আন্ডার গ্রাজুয়েট বলেন, পোস্ট গ্রাজুয়েট, কমন রিসার্চার সবাই এগুলা ব্যবহার করতে পারে। তো এরপরে আমরা যেটা, আমরা 3 নাম্বারটা, প্রথমটা আমরা পেলাম ডেসক্রিপটিভ, 2 নাম্বারটা কম্পারিজন অ্যানালাইসিস, 3 নাম্বারটা হচ্ছে রিলেশনাল অ্যানালাইসিস। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে প্রিডিক্টিভ এন্ড ইফেক্টিভ রিলেশনশিপ। এখন দেখেন আমরা অলরেডি রিলেশনশিপ বের করে ফেলছি, অর্থাৎ একটা ডেটার সাথে আর একটা ডেটার, অথবা একটা ভেরিয়েবলের সাথে আর একটা ভেরিয়েবলের রিলেশনশিপ মেনটেন করে ফেলছি, বের করে ফেলছি। এখন এই রিলেশনশিপের গভীরতাটা কতটুকু, ডেপথ কতটুকু, ইফেক্ট কতটুকু, এইটা বের করা দরকার। এখন এই ধরনের যদি কোনো ইফেক্ট বের করা লাগে, যেমন যে কোভিড-19 এর পজিটিভ ইফেক্ট, অথবা মনে করেন যে পড়াশোনা না করলে রেজাল্টের উপর ইফেক্ট। দেখেন আমরা সিজিপি এর সাথে অনেকগুলা ভেরিয়েবলের রিলেশন মেইনটেইন করার জন্য আমরা কোরিলেশন টেস্ট করতেছি। আর এই পড়াশোনা না করলে, স্টাডি আওয়ার্স যদি না থাকে, তাহলে এর ইফেক্ট পরীক্ষা কতটুকু আসে সেইটা বের করার জন্য, আমরা প্রেডিক্ট করার জন্য আমরা যে অ্যানালাইসিস গুলা করি সেইগুলাকেই বলা হচ্ছে ইফেক্ট অ্যানালাইসিস। আপনার রিসার্চের টাইটেলেই বলে দেবে, দেখবেন ইমপ্যাক্ট, ইফেক্ট অফ, ইনফ্লুয়েন্স, রিলেশনশিপ, টাইটেলেই বলে দেবে। তো যখন কিনা আমরা ইফেক্ট বের করি, তখন আমরা 3 ধরনের রিগ্রেশন ব্যবহার করি সচরাচর। একটা হচ্ছে সিম্পল রিগ্রেশন, আপনারা আমার চেয়ে ভালো বুঝবেন, কারণ আপনার সায়েন্সের, আপনাদের ম্যাথমেটিক্যাল বেজ অনেক স্ট্রং। আমাদের চেয়ে সিম্পল রিগ্রেশন, মাল্টিপল রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন আমরা ব্যবহার করি। এখন সিম্পল রিগ্রেশনটা কি? যখন একটা মাত্র ভেরিয়েবল থাকবে এবং ওই ভেরিয়েবলটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ডিরেক্ট ইফেক্ট ফেলাবে। যেমন এক্সাম্পল বলছে স্টাডি আওয়ার্স এর সাথে জিপিএ ডিরেক্ট রিলেশনশিপ। দেখেন, অর্থাৎ সিম্পল ইকুয়েশন হচ্ছে জিপিএ অর্থাৎ ওই যে এটাকে আমরা ফর্মুলা বলতাম ইকুয়াল টু এ প্লাস বি, নর্মাল, ভেরি সিম্পল লিনিয়ার ইকুয়েশন। বলছে জিপিএ আর এ এন্ড বি, এ মানে হচ্ছে আমার যে নতুন ভেরিয়েবলটা আসবে রেজাল্ট, আর এই বি হচ্ছে স্টাডি আওয়ার, কতক্ষণ আমি পড়াশোনা করছি। তো এইটা আসলে এখন আমি তো ম্যাথমেটিক্যালি আর বোঝানোর দরকার নাই, কারণ এখন ম্যাথমেটিক্যালি আর চলে না, মানে একেবারে হাতে লেখা। এটা হচ্ছে আমরা পরীক্ষায় একটু দেখাই যে 1টা 2টা 3টা বা 10টা স্যাম্পল হইলে এইভাবে আমার ম্যাথটা করতে পারি। বাট এইটা যখন 100 200 500 600 হয়ে যাবে, কারণ কোয়ান্টিটিভ অ্যানালাইসিস, তখন তো আর আপনার হাতে করা সম্ভব না, তখন তো আপনার ডিরেক্ট এসপিএসএস এ যেতেই হবে। দ্যাটস ওয়াই। এন্ড মাল্টিপল রিগ্রেশন বলতে বোঝা হচ্ছে যখন আমার ওই এই স্টাডি, এই জিপিএ, কিন্তু দেখেন জিপিএ বাড়বে বা কমবে, ভালো বা কমা, জিপিএ তে স্যাটিসফাই হওয়া বা আনস্যাটিসফাইড, ডিস্যাটিসফাইড হওয়া,
এর উপরে দেখেন যদি অ্যাটেন্ডেন্স, মোটিভেশন, স্টাডি আওয়ার্স সব যদি নির্ভর করে এবং সব যদি আপনি একটা রিসার্চ পেপারে যদি আপনি আনেন, এই সবগুলার ইফেক্ট একবারে যদি মাপতে চান আপনি, তখন আপনি মাল্টিপল রিগ্রেশন করা লাগবে। হ্যাঁ, সেভারাল প্রিডিক্টরস, প্রিডিক্টর একটা না, প্রিডিক্টর বেশি। আর আগেরটা ছিল একটা প্রিডিক্টর কিন্তু। আর লজিস্টিক রিলেশনশিপ রিগ্রেশন হচ্ছে আবার আরেকটা জিনিস। ওই যে বলছিলাম না যে মেইলের জিপিএ আর ফিমেলের জিপিএ। এখন দেখেন এটার মধ্যে ভেরিয়েবল আসতেছে ৪ টা, মেল, ফিমেল, জিপিএ, জিপিএ। এখন কোনটা আসতেছে ক্যাটাগরিক্যাল, কোনটা আসতেছে অর্ডিনাল ডেটা। এখন ক্যাটাগরিক্যালের সাথে যখন অর্ডিনাল ডেটা, উপরের গুলো কিন্তু সব যে অর্ডিনাল ডেটা, রেশিও ডেটা। যখন কিনা আপনি ক্যাটাগরিক্যালের সাথে যখন অর্ডিনাল, রেশিও বা অন্য কোনো ডেটার যখন ইফেক্ট মেজার করতে যাচ্ছেন, তখন তখন এটাকে আমরা বলি হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। লজিস্টিক রিগ্রেশন লজিস্টিক রিগ্রেশন লজিস্টিক রিগ্রেশন সচরাচর আমরা মানে করার চেষ্টা করি না। মানে আমরা সিম্পলি সোশ্যাল সায়েন্স রিসার্চটা আমরা মাল্টিপল রিগ্রেশন দিয়ে চালাই যাই। লজিস্টিক রিগ্রেশনটা হচ্ছে যখন কিনা একটু সিনিয়র লেভেলে যায়, আপনার যদি পিএইচডি তে মানে মানে বেড়াচাড়া খায় যায়, সিলেটি ল্যাঙ্গুয়েজে যদি বলি আমরা লজিস্টিক রিগ্রেশন করতে গেলে। মানে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল তো, মানে ২ টা ভেরিয়েবল। যেমন মনে করেন আপনি পাস ফেল, হ্যাঁ? আর এই পাস ফেইল এর উপরে আবার কিন্তু দেখেন এই পাস ফেইল এইটার উপরে নির্ভর করতেছে হচ্ছে আপনার জিপিএ। জিপিএ যদি ভালো হয় তাহলে পাস, আর জিপিএ যদি ফেইল হয় ফেইল। এই জিপিএ আবার নির্ভর করে দেখেন অ্যাটেন্ডেন্স এর উপরে, স্টাডি আওয়ার এর উপরে। দেখেন কয়টা ভেরিয়েবল এখানে আসতেছে। এবং এর মধ্যে পাস ফেইল হচ্ছে কি বলে ক্যাটাগরিক্যাল ২ টা রেজাল্ট, আবার বাকিগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ? অর্ডিনাল ডেটা রেশিও আবার কনভার্ট করা যায়। সো এই যে সিম্পল রিগ্রেশন, মাল্টিপল রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, এই রিগ্রেশন করার জন্য আপনার যে টুলস ব্যবহার করা লাগবে, সেই টুলস হচ্ছে এসপিএসএস, এমওস, পাইথন। এই দেখেন এখন পাইথন আসতেছে। যখন কিনা আমাদের যখন কিনা আমাদের একটু ইফেক্ট ডিপের দিকে আলোচনা যাচ্ছি, তখনই আমরা পাইথনটা নিয়ে আসলাম এখানে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা যারা পাইথন যা মানে রিসার্চ করতেছেন, আপনারা এত কিছু এই হ্যাঁ এসপিএসএস, তারপরে এক্সেল, এমওস, পিএলএস এগুলো শিখবেন বা জানবেন। এর সাথে পাইথনটা যদি একটু কষ্ট করে আপনারা শিখে নেন, পাইথন উইল বি মানে ওয়ান্স পাইথন ডিপ লার্নিং, মেশিন লার্নিং, মানে ডিপ লার্নিং উইল লিড দা, মানে এখনই তো লিড করতেছে সবকিছু মিলে। এর মধ্যে আসলে একেবারে মানে পিওর রেজাল্টটা ড্র করা যায়, পিওর ইফেক্টটা জানা যায়, এইটার মধ্যে মডেল ড্র করা যায়। সো এমওস এর মাধ্যমে, এবং এমওস একটা সফটওয়্যার, এই পিএলএস এর এক্সটেনশন, সরি এসপিএসএস এর এক্সটেনশন মনে হয় এমওস। যাই হোক, এমওস লিখলে সার্চ দিলে পাওয়া যাবে। এগুলো ১ মাসের জন্য একেবারে ওই যে আইপি অ্যাড্রেসে ধরে আরকি। আইপি অ্যাড্রেসে ১ মাসের পরে ব্যবহার করা যাবে না ওই আইপি অ্যাড্রেসে। আপনি উইন্ডোজ ফালাই দিয়ে নতুন আইপি অ্যাড্রেস নেওয়া লাগবে। দেন ইউ ক্যান ইউজ। And then it's very sensitive there. আপনি কিনতে পারবেন। হুম? And then these are the last two analytical aspects for quantitative research approach. একটা হচ্ছে স্ট্রাকচারাল ইকুয়েশনাল মডেলিং, এটা একটু অ্যাডভান্স লেভেলে। অ্যাডভান্স লেভেলে যখন আমরা রিসার্চ করব, যেমন দেখেন একটা জিনিস একটু বলি, আমি এখানে একটা এক্সাম্পল দেই আগে, তাহলে এটাই বুঝতে পারবেন। যেমন ওয়ার্কলোডের কারণে কিন্তু জব পারফরমেন্স একটা মানে ফ্যাক্টর, অথবা এই দেখেন সরি ওয়ার্কলোড এর কারণে কিন্তু বার্ন আউট হয়। ওয়ার্কলোডের কারণে বার্ন আউট মানে আপনাকে একটা কাজ দেওয়া হলো, আপনি ওই কাজটা করেন নাই যথাসময়ে, আপনি এটা এখন পরবর্তীতে আর একটা নতুন কাজ জয়েন হলো। এখন এইটা ২ টা কাজ, ৩ টা কাজ, ৪ টা কাজ আপনার সাথে যখন একসাথে জোড়া লেগে যাবে, তখন আপনি খারাপ ফিল করবেন। তখন আপনি আস্তে আস্তে বার্ন আউট এর মধ্যে পড়বেন। তাহলে ওয়ার্কলোডের সাথে বার্ন আউটের একটা সলিড রিলেশনশিপ আছে। এখন এর মধ্যে আবার জব পারফরমেন্স আবার একটু ডিস্টার্ব করতেছে, অর্থাৎ ওয়ার্কলোডের এবং বার্ন আউটের মাঝখানে জব পারফরমেন্স। অর্থাৎ যদি ওয়ার্কলোড দেখেন, যদি ওয়ার্কলোড বাড়ে তাহলে জব পারফরমেন্স কমবে, আর জব পারফরমেন্স কমবে এর মানে বার্ন আউট বাড়বে। ডায়াগোনাল রিলেশনশিপ ৩ ধরনের, মাঝখানে জব পারফরমেন্স। এবার আরেকটা জিনিস বলি, একটা সিম্পল এক্সাম্পল ধরেন, আমার সাথে আমার এক বন্ধু আছে, সেই বন্ধু, এখন ওই বন্ধুর সাথে আমার খুব ভালো সম্পর্ক। এখন মাঝখানে আপনি এসে আবার জয়েন হলেন। এখন মাঝখানে জয়েন হলে আপনিও আমাদের ২ জনের মিউচুয়াল বন্ধু হলেন। এখন কোন কারণে আপনার কারণে আমার ওই বন্ধুর সাথে একটা গন্ডগোল হইছে আমার। তাহলে সেই ইফেক্ট কিন্তু আপনার উপরে পড়বে। বুঝতে পারছেন? এখন এই যে সুপ্ত বা ল্যাটেন্ট যে ভেরিয়েবল গুলা, এইগুলা খুঁজে বের করে এইগুলা নিয়েও যদি এনালাইসিস করতে চায় কেউ, তখন একটা মডেল দাঁড়া করার লাগে। অটো তো মডেল এখানে দাঁড়ায় আছে।
এই যে ওয়ার্কলোডের সাথে জব পারফরমেন্সের সম্পর্ক, জব পারফরমেন্সের সাথে বার্নআউটের সম্পর্ক, এই যে অ্যারো দিয়ে বোঝানো যাচ্ছে। এবং এটা যখন মডেল করবো তখন একটা ত্রিভুজ আকৃতির একটা আসবে, মডেল আসবে। এখন এইটার জন্য অবশ্যই আপনার অ্যামোস এবং স্মার্ট পিএলএস ব্যবহার করতে হবে। স্মার্ট পিএলএস ব্যবহার করা, এরপরে আরো অনেক অ্যানালাইসিস আছে আসলে এই যে স্ট্রাকচারের মধ্যে, সরি স্ট্রাকচার এবং হচ্ছে প্রিডিক্টিভ এর মধ্যে ফ্যাক্টর অ্যানালাইসিস আছে, ফ্যাক্টর লোডিং, তারপরে এগুলো আবার ফ্যাক্টর লোডিং আবার হচ্ছে পিএলএস অ্যামোস এর মাধ্যমে করা যাবে। তো দিস ইজ দ্য অ্যাডভান্স অ্যানালাইটিক্যাল টুল। বেসিক্যালি বাংলাদেশে ইউনিভার্সিটি গুলো এগুলো এখন এক্সেস দেওয়া শুরু করছে আস্তে আস্তে তাদের প্রতিষ্ঠানগুলোতে, অ্যামোস পিএলএস, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের ল্যাপটপে যে বা ডেস্কটপে যে আপনার কাজ করতে পারবেন, ওদের বিল্ট ইন, মানে এটা সাবস্ক্রিপশন বা এইভাবে নেওয়া লাগে। তো দিস ইজ কল্ড স্ট্রাকচারাল অ্যানালাইসিস, অর্থাৎ কাঠামোগত সম্পর্ক নির্ণয় করার জন্য যদি আমরা কোনো অ্যানালাইসিস করি তখন আমরা এই স্ট্রাকচারাল ইকুয়েশনের মডেল ব্যবহার করি, যেখানে মাল্টিপল রিলেশনশিপ থাকবে, মিডিয়েটর থাকবে, মডারেটর থাকবে, ল্যাটেন্ট কনস্ট্রাক্ট থাকার সম্ভাবনা আছে, তো সুপ্ত কোনো ভেরিয়েবল থাকবে, যেমন স্যাটিসফ্যাকশন, যে কোনো কাজে যে কোনো রিলেশনের মধ্যে আপনি স্যাটিসফ্যাকশন খুঁজে পাবেন, এরকম একটা অবস্থা। এন্ড ফাইনালি দেখেন 6 নাম্বারটা হচ্ছে ক্যাটাগরিক্যাল অ্যানালাইসিস, ইজ রেয়ার টু ফাইন্ড আউট বেসিক্যালি, অর্থাৎ দুইটাই যদি আপনি ক্যাটাগরিক্যাল ডেটা চলে আসে তখন সেটা কাই স্কোয়ারের মাধ্যমে টেস্ট করা যায়। কাই স্কোয়ার ইজ এ ভেরি কমন টেস্ট, এবং আপনি কি বলে এইটা দিয়ে কাই স্কোয়ার রিসার্চে কম ব্যবহার হয় সত্যি কথা বলতে, হ্যাঁ খুব কম। আমি এখন পর্যন্ত কাই স্কোয়ার দিয়ে মনে কোনো পেপার আমার আজ অবধি লেখা হয় না সত্যি কথা বলতে। So this is all about the quantitative analysis. So মেইন কথা যেটা কোয়ান্টিটিভ অ্যানালাইসিস এর মধ্যে আমরা কোয়ান্টিটিভ রিসার্চ অ্যাপ্রোচের মধ্যে আমরা পাই হচ্ছে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, কম্পারেটিভ অ্যানালাইসিস, রিলেশন অ্যানালাইসিস, ইফেক্ট অ্যানালাইসিস, স্ট্রাকচারাল অ্যানালাইসিস আর ক্যাটাগরিক্যাল অ্যানালাইসিস। এই 6 ধরনের, এই 6 ধরনের অ্যানালাইসিস করার জন্য আমাদের সবচেয়ে কমন যে টুলস, ভেরি সিম্পল, এক্সেল, এসপিএসএস, অ্যামোস, পিএলএস আর পাইথন যদি আমরা শিখে নিতে পারি, এই 6টা আমাদের জিনিস লাগবে। আচ্ছা, এই হলো আমাদের কোয়ান্টিটিভ। সো লং ডিসকাশন, বোর হয়ে যাবেন আপনারা বুঝতে পারতেছি, হ্যাঁ তারপরে আরেকটু আর বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। এখন আসি হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ। উই হ্যাভ অলরেডি গট টু আইডেন্টিফাইড ইন আওয়ার লাস্ট সেশন রিগার্ডিং দ্য কোয়ালিটেটিভ অ্যানালাইসিস and when the qualitative analysis is needed for your study, আপনি অনায়াসে জানতে পারবেন যখন কিনা কোনো কিছু আমাদের সাথে ঘটবে, আমাদের সেটা এক্সপেরিয়েন্স আমরা করব, সোশ্যাল ফেনোমেনা, সামাজিক কোনো ঘটনা, ইনডেপথ থ্রু নন নিউমেরিক্যাল ডাটা, অর্থাৎ আমরা নির্দিষ্ট টপিকটার ইনডেপথ ভেতরে খোঁজার চেষ্টা করব এবং যেখানে কোনো নিউমেরিক্যাল ডেটা থাকবে না, এরকম অবস্থায় আমরা কোয়ালিটেটিভ রিসার্চ পেপার করি, কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ নেই। এবং এর জন্য আমরা সচরাচর ইন্টারভিউ, ফোকাস গ্রুপ, কেস স্টাডি, এথনোগ্রাফিক, কন্টেন্ট অ্যানালাইসিস, we use these sorts of instruments for conducting and approaching undertaking qualitative approach. So আমরা যেমন কোয়ান্টিটিভ অ্যানালাইসিস এর ক্ষেত্রে, কোয়ান্টিটিভ রিসার্চ অ্যাপ্রোচের ক্ষেত্রে 6টা অ্যানালাইসিস করছি, 6 ভাবে, ঠিক আমরা কোয়ালিটেটিভ এইভাবে এইখানে 5 ভাবে আমাদের এই অ্যানালাইসিসটা করা। একটা হচ্ছে থিমেটিক অ্যানালাইসিস, এটা আলোচনা করার খুব একটা বেশি ওয়ে নাই, থিমেটিক অ্যানালাইসিস। 2 নাম্বার হচ্ছে এখানে কন্টেন্ট অ্যানালাইসিস, এই যে পাশে লেখা কন্টেন্ট অ্যানালাইসিস, থিমেটিক অ্যানালাইসিস। 3 নম্বরে লেখা আছে ন্যারেটিভ অ্যানালাইসিস, ন্যারেটিভ অ্যানালাইসিস, গ্রাউন্ডেড থিওরি, এই যেখানে লেখা আছে গ্রাউন্ডেড থিওরি এন্ড ডিসকোর্স অ্যানালাইসিস, ডিসকোর্স অ্যানালাইসিস। সো দিস 5 analysis we might adopt for undertaking this qualitative research approach. এখন তাহলে থিমেটিক অ্যানালাইসিস আমরা কোন সময় করব? যখন কিনা কোনো মানুষের ফিলিংস, কোনো মোটিভেশন, অর্থাৎ কোনো নির্দিষ্ট থিমের উপরে যখন আমরা বুঝতে পারবো। যেমন মনে করেন আপনার রেজাল্ট খারাপের উপরে আপনি কোনটা থিম বের করতে পারেন? ওয়ার্কিং আওয়ার, সরি স্টাডি আওয়ার, ক্লাস অ্যাটেন্ডেন্স, তারপরে একাডেমিক প্রেসার, আপনি অ্যাসাইনমেন্ট সাবমিশন, দিস আর দ্য থিমস ইউ ক্যান অ্যাডপ্ট ফর দিস স্টাডি। তো এই থিমগুলা বিভিন্ন পেপার আপনি পড়বেন অথবা মানুষের কাছ থেকে ইন্টারভিউ নেবেন।
হ্যাঁ, ইন্টারভিউ নেওয়ার পরে আপনি এই স্টেপটা ফলো করা লাগবে। প্রথমে ফ্যামিলিয়ারাইজেশন, অর্থাৎ আপনি যা মানুষের কাছ থেকে যা শুনতেছেন সেগুলো আপনার কাছে একেবারে সুন্দরভাবে, মানে আপনি নিজে নিজে জানতে হবে যে নিজে জানতে হবে বলতে, আপনি ধরেন একজনের কাছ থেকে ইন্টারভিউ নিতেছেন, ও কি বলছে, ও তো আপনার তো মুখস্থ থাকার কথা। এই যে নিজে মুখস্থ করা এবং আপনার কো অথরদের জানানো, এটা হচ্ছে ফ্যামিলিয়ারাইজেশন। অ্যান্ড কোডিং, কোডিং বলতে যখন কিনা আপনি এক ধাঁচের পেপার, অর্থাৎ এক ধাঁচের, সরি, কোডিং বলতে হচ্ছে আপনি আপনার ইন্টারভিউটা নিয়ে আপনি আপনার ল্যাপটপে রেখে দিলেন, ল্যাপটপে রেখে দিয়ে কোন কোন সেন্টেন্স আপনার দরকার সেটা আপনি এখন ইনভার্টেড কমা দিয়ে আপনি আটকাইলেন, এইগুলো আমার দরকার। এটাকে আমরা কোড, সিম্পলি কোড বলি, ম্যানুয়াল কোড যদি বলি। এন্ড বলছে ক্যাটাগরাইজিং, ক্যাটাগরাইজিং বলতে বোঝা হচ্ছে যে যেমন আপনার রেজাল্ট খারাপ কেন, এবার আমি বলছি সে পড়াশোনা করে নাই, আপনি বলছেন সে ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকে না, আরেকজনে বলছে হচ্ছে যে তার ইসের পড়াশোনা খুব কম সময় ছিল। দেখেন আলাদা 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 ক্যাটাগরি করতেছি কিন্তু আমরা। এখন এই ৩টা থিমের আন্ডারে যত মানুষ আমাদের রিসার্চ পেপারে এই কথা বলছে, তাকে আমি যখন ওইটা এই এক ক্যাটাগরিতে নিয়ে আসবো, এটাকে বলে ক্যাটাগরাইজিং। এন্ড থিম ডেভেলপমেন্ট, এই ক্যাটাগরি থেকে আপনি থিম ডেভেলপমেন্ট করতে পারবেন, কোন কোন থিম আপনি এখানে বসাইতে চান। এন্ড ফাইনালি ওই থিমের উপরে বেস করে আপনি ইন্টারপ্রিটেশন করা লাগবে, বর্ণনা করা লাগবে এই থিমটাকে। সিমিলারলি এই একই জিনিস করা লাগে আবার হচ্ছে কন্টেন্ট অ্যানালাইসিস। তাহলে কন্টেন্ট অ্যানালাইসিস আর থিমেটিক অ্যানালাইসিস এর মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়? থিম হচ্ছে শুধু ইন্টারভিউ জেনারেটেড এবং ইসের কি বলে প্রিভিয়াস রিসার্চ পাবলিশ পেপার থেকে কি কি পাইছেন সেইটা। আর কন্টেন্ট বলতে ওই রিসার্চ পেপার এবং ইসের কি বলে পাবলিশ ডকুমেন্ট অথবা ইন্টারভিউতে ওই শব্দটা কয়বার ব্যবহার হয়েছে, ওই কন্টেন্টটা কয়বার ব্যবহার হয়েছে। ধরেন আপনি মনে করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনার পেপারের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা কন্টেন্ট, ওই কন্টেন্টটা কয়বার ব্যবহার হয়েছে, এই কয়বার ব্যবহার হয়েছে এইটার উপরে বেস করে যখন কোনো কিছু আমরা অ্যানালাইসিস করি। ধরেন এই মুহূর্তে আপনি পিআর পিআর নিয়ে আলোচনা করতেছেন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, তাহলে আপনি ইন্টারনেটে সার্চ দিবেন কি পিআর, পিআর দেওয়ার পরেই তো সব আসবে। তো এই যে পিআর, এই যে কন্টেন্ট, এইরকম কন্টেন্টের আন্ডারে যদি আমরা থিম আনতে পারি, আনতে পারবো, কোনো সমস্যা নেই। দেখেন এখানে লেখা আছে যে অ্যানালাইজিং ডকুমেন্টস, সোশ্যাল মিডিয়া রিপোর্টস, আর্টিকেল, নিউজ পেপার আর্টিকেলস। বলছে দেখেন অ্যানালাইজিং এমইউস স্ট্র্যাটেজিক প্ল্যান ডকুমেন্টস, মেট্রোপলিটন ইউনিভার্সিটি অথবা কোনো একটা প্রতিষ্ঠানে আমরা স্ট্র্যাটেজিক প্ল্যান ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো আমরা এখন কন্টেন্ট ধরে ধরে আলোচনা করতে পারি। তো এটা ম্যানুয়াল কোডিং করতে পারি অথবা এনভিভো ব্যবহার করতে পারি। এবং থিমেটিক অ্যানালাইসিসের জন্য আমরা সেম ভাবে এনভিভো ব্যবহার করতে পারি, অ্যাটলাস টিআই ব্যবহার করতে পারি, এন্ড ম্যাক্স কোয়ালিটি ডেভেলপমেন্ট ম্যাক্স কিউডি অ্যানালাইসিস, হ্যাঁ ম্যাক্স কিউডি ব্যবহার করতে পারি। সো দিস আর দ্য সফটওয়্যারস, এগুলো সব সফটওয়্যার, এগুলো আপনি পাবেন ইন্টারনেটে সার্চ দিলে, এগুলো সব বের হয়ে যাবে। এবং বিশ্বাস করেন এগুলোর ব্যবহার খুব সিম্পল। আর ব্যবহারের জন্য আপনি অলরেডি এনভিভো নিয়ে আমাদের একটা সেশন হয়েছে, আর তারপর আপনি ইউটিউবে সার্চ দিলে এনভিভো থাউজেন্ডস অফ আপনি ইয়া পাবেন, টিউটোরিয়াল পাবেন এনভিভো। এরপরে দেখেন এক্সাম্পল যদি বলি, থিম কিভাবে বের করে, কন্টেন্ট কিভাবে, স্টুডেন্ট স্ট্রেস, এখানে থিম হইতে পারে একাডেমিক প্রেশার, ফ্যামিলি এক্সপেকটেশন, ল্যাক অফ গাইডেন্স, এগুলো আপনার থিম হতে পারে। এন্ড দেন থিমেটিক এর পরে দেখেন থিমেটিক এন্ড কন্টেন্ট অ্যানালাইসিস এর পরে ন্যারেটিভ অ্যানালাইসিস। ন্যারেটিভ অ্যানালাইসিস বলতে আপনি একটা কোয়ালিটেটিভ রিসার্চ পেপার লিখতেছেন, সেখানে মানুষজনের লাইফ স্টোরি নিয়ে, অন্টারপ্রেনিউরসদের রিসার্চ জার্নি নিয়ে, ক্রোনোলজিক্যাল স্টোরি নিয়ে, অর্থাৎ কোনো কিছু আপনি ন্যারেটিভ করবেন। ধরেন আমি আপনাকে বললাম শহীদ, আপনাদের এলাকায় ইসের বেদে কমিউনিটি আছে, আপনি একটু বেদে কমিউনিটি সম্পর্কে লিখে নিয়ে এসেন তো। এখন আপনি পুরো বেদে কমিউনিটির লাইফ স্টোরি, তাদের বিজনেস, তাদের জীবনযাত্রার মান সবকিছু তুলে ধরলেন। দিস ইজ ভেরি সিম্পল টাইপ অফ কি বলে রিসার্চ। এবং এইটা এটা 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 নতুন টপিক গুলো যদি হয় তখন এই ন্যারেটিভ অ্যানালাইসিসটা করা হয়। হ্যাঁ, সেখানে গল্পের আকারে যেমন লেখা আছে মণিপুরি উইমেন অন্টারপ্রেনিউর জার্নি, মণিপুরিরা কিভাবে অন্টারপ্রেনিউরশিপ শুরু করছে, এই যে এটা কিভাবে লেখা যায়। ম্যানুয়াল কোডিং এও আপনি এই থিম মানে পয়েন্ট আনতে পারেন, আবার এনভিভোর মাধ্যমে আনতে পারেন, এনভিভোর মাধ্যমে অ্যানালাইসিস করতে পারেন আপনি। এন্ড দেন এই পরের দুইটা, এই দুইটা আসলে খুব টাফ। এই দুইটা আছে মানে যেমন তেমন রিসার্চারদের জন্য না, সত্যি কথা বলতে ইটস ভেরি টাফ। গ্রাউন্ডেড থিওরি, অর্থাৎ আপনি যদি নতুন কোন থিওরি, ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, আইনস্টাইনের যে ওই ৩ অক্ষরের এরকম যদি কোনো কিছু আবিষ্কার করতে চান, থিওরি ডেভেলপ করতে চান, তাহলে আপনার জন্য এই ধরনের অ্যানালাইসিস ব্যবহার করা লাগবে নতুন থিওরির জন্য। হচ্ছে যে এটা সোশ্যাল স্টুডেন্টদের জন্য, অথবা
সোশ্যাল সায়েন্স রিসার্চারদের জন্য বেশ কষ্ট। শুধু তাই না, এই থিওরি ডেভেলপমেন্টের মধ্যে আরো একটা জিনিস আছে। নতুন কোন টপিক নিয়ে যদি আপনি লিখেন সেইটাকেও গ্রাউন্ডেড থিওরির মধ্যে আনা যায় বা থিওরি ডেভেলপমেন্টের মধ্যে আনা যায় কোনো না কোনোভাবে। তবে গ্রাউন্ডেড থিওরি বলতে হচ্ছে যদি কোনো নতুন থিওরি বেসিক্যালি ডেভেলপ করে সেটাকে গ্রাউন্ডেড থিওরি আমরা বলি। এবং ওইখানে থিওরি ডেভেলপ করার জন্য অফকোর্স আপনার এই যে কোয়ালিটেটিভ যেহেতু তাহলে ম্যাক্স কিউডিও ইজ ভেরি পপুলার অ্যান্ড এনভিভো ইজ এ ভেরি পপুলার যে কোনো টুল আপনার ব্যবহার করতে হবে। অ্যান্ড ফাইনালি ডিসকোর্স অ্যানালাইসিস কখন ব্যবহার করা হয়? যখন আপনি কোনো ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন পাওয়ার ডাইনামিক্স এগুলো যখন ব্যবহার করবেন। যেমন মনে করেন আপনি দুই দেশের ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা কি বলে দুই তিন দেশের চার দেশের রিসার্চারদের কাছ থেকে বা রেসপন্ডেন্টদের কাছ থেকে আপনি ডেটা পাচ্ছেন আপনি। তখন আপনি ওর দেশের পার্সপেক্টিভ আপনার দেশের পার্সপেক্টিভ ল্যাঙ্গুয়েজ গতভাবে তারপরে ডেটা কালেকশনের মাধ্যমে যখন কোনো ডেভিয়েশন আসবে সেই ডেভিয়েশন আলোচনা করে। শুধু তাই না, এখানে ছবি, পোস্টার, তারপরে অডিও ভিজুয়াল এইসবও চলে আসে ডিসকোর্স অ্যানালাইসিস এর মধ্যে, ডায়ালগ অ্যানালাইসিস এর মতো। তো এগুলো আমরা সচরাচর খুব একটা ব্যবহার করি না। ওগুলা না পড়লেও না নিলেও হবে। অলমোস্ট অ্যাবাউট টু ফিনিশ আমরা। হ্যাঁ, দেখেন ফাইনালি দেওয়া আছে মিক্সড মেথড অ্যাপ্রোচ। যখন কিনা আমরা মিক্সড মেথড নেব, উই অল অ্যাবাউট টু নো যে মিক্সড মেথড কি। মিক্সড মেথড হচ্ছে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটিভ রিসার্চের সমন্বয়কে আমরা মিক্সড মেথড বলি। ধরেন আপনি একটা রিসার্চ পেপার করলেন যে চা বাগানের মানুষজন বলছে তারা তাদের বেতন নিয়ে স্যাটিসফাইড না। আপনি কিভাবে জানলেন? আপনি ৩৬০ জনের উপরে একটা রিসার্চ পেপার করলেন। এখন আপনি যখন যদি ম্যানেজারের সাথে ডেটা নিতে যান তখন দেখবেন ম্যানেজার বলবে কি বলে ওরা স্যাটিসফাই কেন হবে না, আমরা তো ওরা অনেক বেতন দিই। দেখবেন 10টা কোয়ালিটেটিভ ইন্টারভিউ নেবেন, দেখবেন তাদের সাথে রেজাল্টের মধ্যে ডাইভার্সিফিকেশন চলে আসছে, ডেভিয়েন্স চলে আসছে। তো এখন এই যে দুই ধরনের রিসার্চ অ্যাপ্রোচ একসাথে যখন মার্জ করে যখন কোনো রিসার্চ করা হয় তখন আমরা এই ধরনের অ্যাপ্রোচকে আমরা মিক্সড মেথড অ্যাপ্রোচ বলি। এটা কখন এবং কখন ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় যখন কিনা খুব কমপ্লেক্স একটা ফেনোমেনন থাকে, কঠিন ফেনোমেনন, মানে ঘটনাটা অনেক কমপ্লেক্স। দুইটা দিকে দৃষ্টি, মানে যেমন পিআর কয়জন মানুষ চায়, পিআর কি মানুষ এটা জানে এবং কয়জন মানুষ চায় এটা। তাহলে আপনি পেপার লিখতে হবে পিআর সম্পর্কে লিটারেচার থাকা লাগবে এবং পিআর সম্পর্কে স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স থাকা লাগবে। এইটাকে বলে মিক্সড মেথড ভ্যালিডেট করা আর কি। তো এইটার জন্য দেখেন, এইটার জন্য কনভার্জেন্ট মিক্সড মেথড হুইচ ইজ ভেরি কমন। প্রথমে কোয়ান্টিটিভ এবং কোয়ালিটেটিভ ডেটা একসাথে কালেক্ট করবেন, তারপরে কম্পেয়ার করবেন এবং দুইটাকে হয় কম্পেয়ার করবেন অথবা মার্জ ফাইন্ডিংস, দুইটার ফাইন্ডিংস দিয়ে একসাথে করে নেবেন। এটাকে আমরা কনভার্জেন্ট মিক্সড মেথড বলি। ভেরি সিম্পল। আপনি কোয়ালিও আগে করতে পারেন, কোয়ান্টিও আগে করতে পারেন, যে কোনো মেথড আপনি আপনার রিসার্চের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। যেমন এক্সাম্পল এখানে লেখা আছে সার্ভে প্লাস ইন্টারভিউ অন স্টুডেন্টস ইন্টারেস্ট স্ট্রেস। প্রথমে আপনি কালেকশন করলেন, কোয়েশ্চেনিয়ার দিয়ে সার্ভে করলেন, এরপরে আবার তাদেরকে স্টুডেন্টের কাছে ফোকাস গ্রুপ ডিসকাশন অথবা ইন্টারভিউ নিতেছেন যে তাদের স্ট্রেস কি আসলে বেশি না কম। এন্ড দেন দেখেন লেখা আছে কোয়ান্টিটিভ এক্সাম্পলটা আরো সুন্দরভাবে এখানে দিয়েছে। কোয়ান্টিটিভে বলছে 70% স্টুডেন্টস আর স্ট্রেস, অর্থাৎ 70% স্টুডেন্ট স্ট্রেসের মধ্যে থাকে। আর কোয়ালি বলছে যে রিজন কেন থাকে, ফ্যামিলি প্রেসার, ওয়ার্কলোড, এইটার কারণে থাকে। তো মিক্স মেথডে আপনি এসপিএসএস ও ব্যবহার করবেন, আপনি এনবিভিও ব্যবহার করবেন, দুইটাই ব্যবহার করতে পারেন। আবার আপনি আমোস তারপরে পিএলএস ও ব্যবহার করতে পারেন, আবার এইদিকে অ্যাটলাস ব্যবহার করতে পারেন, কিউডিআই ব্যবহার করতে পারেন, কিউডি ব্যবহার করতে পারেন। এখন এই মিক্স মেথডে কনভার্জেন্ট যদি আমরা ভাঙলে হচ্ছে দুইটা আসে, সেটা হচ্ছে এক্সপ্লেনেটরি সিকোয়েন্সিয়াল মিক্সড মেথড অ্যানালাইসিস, আর একটা হচ্ছে এক্সপ্লোরেটরি সিকোয়েন্সিয়াল। এই দুইটা আবার কখন হয় এটা বুঝতে হবে। যদি কোনো রিসার্চ পেপারে আপনি কোয়ান্টিটিভ ডেটা অ্যানালাইসিস আগে করেন, কোয়ান্টিটিভ সংখ্যাত্মক বিশ্লেষণ আগে করেন এবং পরে ওই সংখ্যাত্মক বিশ্লেষণকে আপনি এক্সপ্লেন করেন কোয়ালিটেটিভ রেজাল্টের মাধ্যমে, মানে কোয়ালিটেটিভের মাধ্যমে, তখন এটা বলা হচ্ছে এক্সপ্লেনেটরি, মানে ব্যাখ্যা, বর্ণনামূলক। এক্সপ্লেনেশন মানে বর্ণনা করা, আপনি প্রথমে কোয়ান্টিটিভ অ্যানালাইসিস পাইছেন, তারপরে সেই রেজাল্টটাকে আপনি আরো বর্ণনা করতেছেন। এটাকে বলতেছে এক্সপ্লেনেটরি সিকোয়েন্সিয়াল। অন দা আদার হ্যান্ড এক্সপ্লোরেটরি সিকোয়েন্সিয়াল বলতে বোঝা যাচ্ছে আগে কোয়ালিটেটিভ পাইছেন আপনি। কোভিড এর অনেক পজিটিভ ইফেক্ট আছে ছিল, কোভিড এর সেই পজিটিভ ইফেক্ট এখন যখন কিনা মানুষের কাছে জেনারেলাইজ করবেন, সবার কাছে জানতে যাবেন, তখন সেটাকে আমরা কোয়ান্টিটিভ এর মাধ্যমে আনতে পারতেছি আবার। অর্থাৎ প্রথমে কোয়ালি দিয়ে শুরু করবেন, পরে কোয়ান্টিটিভ ডেটা দিয়ে সেই ফাইন্ডিংসটাকে আপনি ভ্যালিডেট করবেন। এই ধরনের, যেমন এখানে দেখেন এই এক্সাম্পল দেওয়া আছে, প্রথমে কোয়ান্টিটিভ করছে, কোয়ান্টিটিভের মাধ্যমে জানলো যে অনেক স্টুডেন্টের সিজিপিএ লো, আর এই কোয়ালিটিটিভ এর মাধ্যমে সে জানলো হচ্ছে ওয়াই, কেন লো।
তাহলে এক রিসার্চের মাধ্যমে সে স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স পাইছে, লিটারেচার এভিডেন্সও পাইছে। দিস ইজ কল্ড এক্সপ্লেনেটরি সিকোয়েন্সিয়াল অ্যানালাইসিস। এন্ড এক্সপ্লেনেটরি সিকোয়েন্সিয়াল উদাহরণ দিচ্ছে এখানে দেখেন, ইন্টারভিউ আইডেন্টিফাই বার্ন আউট ফ্যাক্টরস, অর্থাৎ আগে আমরা কিন্তু কোয়ালিটেটিভ ফ্যাক্টরটা পেয়ে নিলাম, কোন কোন ফ্যাক্টর গুলা ইন্টারভিউ কি বলে বার্ন আউট বাড়ায়, সেই হিসাবে আমরা ইন্টারভিউ নিছি। এরপরে সার্ভে টেস্ট মডেল ওই 300 স্টুডেন্ট, এরপরে 300 স্টুডেন্ট, এই 300 স্টুডেন্টের উপরে আমরা আবার এটা সার্ভে করলাম, ওই ইন্টারভিউ যে রেজাল্ট পাইছি সেটা ভ্যালিডেট করার জন্য। এটার জন্য আপনি ওই পেছনে যে জিনিসগুলো বলছি আমরা, পিএলএস, তারপরে এসপিএসএস, এনভিভো, তারপরে অ্যাটলাস, তারপরে আপনার এমও, যা ইচ্ছা তাই ব্যবহার করতে পারেন আপনি আপনার মতো করে। হ্যাঁ, আপনি নিজেই প্রয়োজন বুঝতে পারবেন একটা সময়, কারণ এগুলো নিয়ে যখন আলোচনা করবেন, পড়াশোনা করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে কোন টুলটা আপনি ব্যবহার করবেন। এখানে এদের মতো আমাদের মতো আমরা করে লিখেছি, সোশ্যাল সায়েন্স রিসার্চের মতো, কিন্তু আপনি এখানে পাইথনও ব্যবহার করতে পারেন চাইলে। এই ক্ষেত্রে আপনি আপনার মডেল দ্বারা করবেন। তো উই আর অলমোস্ট অ্যাবাউট টু ফিনিশ। এই স্লাইডটা লাস্ট ফার্স্ট স্লাইড ইজ অ্যাবাউট কোন সময় কোন মেথডটা আমাদের দরকার। একটু দেখেন, এই মেথোডোলজি চয়েস করার জন্য আপনার রিসার্চ কোয়েশ্চেন, আপনার নেচার অফ দ্য ডেটা, কোন ধরনের ডেটা আপনি পাইতে পারেন, আপনার রিসোর্স কতটুকু, আপনার টাইম কতটুকু পাবেন, এইটা আপনি জানতে পারেন। আর বলছে আপনার রিসার্চ এপিস্টেমোলজিক্যাল স্ট্যান্স কিনা, অর্থাৎ পজিটিভিস্ট আর আপনার ইন্টারভিস্ট, অর্থাৎ আপনার রিসার্চটা কি বর্ণনা করা লাগবে নাকি হচ্ছে আপনার রিসার্চটা নিউমেরিক্যাল করা লাগবে, এগুলো বুঝতে হবে। And finally, this slide is the master slide and summary table of the whole discussions for today. এইখানে স্লাইডটা দেখতে একটু কষ্ট হইতে পারে, ছোট করে লেখা আছে, অর্থাৎ আমাদের এখানে রিসার্চ অ্যাপ্রোচ লেখা আছে কোয়ান্টিটিভ, কোয়ালিটেটিভ এন্ড মিক্সড মেথড। এর পরের যে কলামটা আছে সেই কলামে লেখা আছে রিসার্চ পারপাস কি, কোন সময় এটা ব্যবহার করা লাগবে, এখানে সব লেখা আছে কোন সময় কোনটা ব্যবহার করা লাগবে। এই যে ডেসক্রাইব ডেটা, যদি ডেসক্রিপটিভ হয় তাহলে মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি আমরা টেস্ট করব এসপিএসএস এর মাধ্যমে, এক্সেল এর মাধ্যমে। যদি 3 গ্রুপ হয়, 3 গ্রুপ বা 3 এর বেশি, তখন অ্যানোভা করব আমরা এসপিএসএস এর মাধ্যমে। তারপর প্রিডিক্ট আউটকাম যদি আমরা করি তাহলে মাল্টিপল রিগ্রেশন আমরা করব। আমরা যদি এই দেখেন এক্সপ্লেইন কোয়ান্টি রেজাল্টস উইথ ডিটেইলস, এক্সপ্লেনেটরি সিকোয়েন্সিয়াল ইন্টারভিউ। তো এই পুরো স্লাইডটা যদি শুধু দর্শক আপনারা যারা আছেন একটু স্লাইডটা যদি অ্যানালাইসিস করেন, আমি যতক্ষণ আমরা আলোচনা করলাম বা লেকচার দিলাম, বকবক করলাম, এইটার পুরো সামারিটা এখানে পাবেন আপনারা, ক্লিয়ার ভিউ এখানে। তো এই বলেই স্লাইড দরকার হলে স্লাইডও পাঠিয়ে দিতে পারবো, অসুবিধা নেই। এই বলেই আজকে মোটামুটি আমরা আমাদের শেষ স্লাইডে আসছিলাম আর কি। সুতরাং সর্বশেষ বলতেছি যে আমরা যে টুলগুলো আমরা ব্যবহার করি এই রিসার্চের ক্ষেত্রে এখানে দেওয়া আছে, এর বাইরেও অনেক টুল আছে, এখন তো আরো অনেক আসছে, যেমন বিবলিও শাইনি আসছে, ভক্স ভিউয়ার আসছে, ভক্স ভিউয়ার, তারপরে অনলাইনে কিছু ডিরেক্ট আছে যেমন রিসার্চ ট্রি, আপনার লিড ম্যাপ আছে লিটারেচার ম্যাট্রিক্স করার জন্য। তারপরে আর ডিপ লার্নিং এ তো নানান ইমেজ, এই যে ইমেজ স্ক্যানিং, তারপরে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস, আরো অনেক কিছু আছে। হ্যাঁ, তো সব তো আসলে এক আলোচনায় শেষ করা যাবে না। আজকের মতো এই 3টে অ্যাপ্রোচের জন্য এই টুলগুলো আমরা যদি ব্যবহার করি এবং আমাদের রিসার্চের উদ্দেশ্য, অবজেক্টিভ কোয়েশ্চেনে আমাদের বলে দেবে এবং টাইটেলে বলে দেবে কোন টুল কোন অ্যাপ্রোচের জন্য বেস্ট ফিট ছিল। তো থ্যাংক ইউ সো মাচ, অনেক লম্বা লেকচার দিলাম একটু না থেমে। পরবর্তীতে আপনারা যারা শুনবেন তাদের মানে কোনো জায়গায় যদি কোনো থাকে, আর একটা জিনিস কি, এখানে অনেক ভুলভ্রান্তি হয়তো বা ইনফরমেশন যেতে পারে, সো টেক মাই সিনসিয়ার অ্যাপোলজি। হ্যাঁ, যদি ভুলভ্রান্তি থাকে তাহলে আমাকেও জানাবেন আর কি। থ্যাংক ইউ সো মাচ মিস্টার শহীদ, দিস ফ্লো ইজ ইউজ টু ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার আপনাকে এত তথ্যবহুল আলোচনা করার জন্য। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা লাইভ দেখছেন আপনারা চাইলে এখন থেকেই কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। ডেটা অ্যানালাইসিস, রিসার্চ, ডিজাইন, স্যাম্পল সাইজ, সফটওয়্যার বাছাই, যে কোনো কনফিউশন লিখে ফেলুন। আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। আমাদের প্রশ্ন উত্তর পর্বে ইব্রাহিম হুসাইন একটি প্রশ্ন করেছেন, স্যার কোন সিচুয়েশনে থিওরিটিক অ্যানালাইসিস সবচেয়ে ইম্পর্টেন্ট, যদি একটা উদাহরণ দিয়ে বুঝাবেন। থিমেটিক অ্যানালাইসিসের কথা বলছে, ওকে ফাইন। আমি যদি একটুখানি আমার এটা একটু যদি, এটা কি স্লাইড শেয়ার করা যাবে কি?
জি স্যার। হ্যাঁ, আমি যদি একেবারে, যেহেতু আমাদের কাছে এটা ভিডিও থাকবে, আপনি যে কোনো সময় পজ করে দেখতে পাবেন, যার কারণে আমি একেবারে ডিরেক্ট ওইখানে চলে যাই, সেইখানে যেই বোঝাই থিমেটিক অ্যানালাইসিস কোন সময় আমরা করব, বা আমরা আমরা থিমেটিক অ্যানালাইসিস যখন করব তখন পুরোপুরি ক্লিয়ারলি বুঝে নেব যে এটা কোয়ালিটেটিভ রিসার্চ অ্যাপ্রোচ। আর কোন সময় করব, যখন কিনা আমরা কোনো নির্দিষ্ট রিসার্চ ইস্যু হুইচ ইজ কন্টেম্পোরারিলি নিউ, নতুন, খুব একটা বেশি আলোকপাত হয় নাই। আর 2 নাম্বার হচ্ছে যে আপনার রিসার্চের টাইটেল বলতেছে যে আপনি কোনো নির্দিষ্ট ফেনোমেনন, কোনো নির্দিষ্ট ফিলিংস, মোটিভেশনস এবং ইসের কি বলে একটা জিনিস, একটা মিনিট আমি একটু দেই। দেখেন, যদি আমাদের রিসার্চের ক্ষেত্রে যদি টপিক যদি খুব নতুন হয়, খুবই নতুন হয়, তাহলে আমরা ন্যারেটিভে যাব। একটু খেয়াল করবেন, এই যে ন্যারেটিভ অ্যানালাইসিসে আমরা যাব, ন্যারেটিভ। অর্থাৎ যদি আমাদের টপিকটা নতুন হয় তাহলে সেটা স্টোরি আকারে নেব আমরা। যদি একটু একটু যখন পুরাতন হবে টপিক, আস্তে আস্তে একটু পুরাতন হতে থাকবে, তখন আমরা স্টোরি টেলিং অনুযায়ী আমরা ন্যারেটিভ অ্যানালাইসিসের মধ্যে যাবো। যখন ন্যারেটিভ অ্যানালাইসিস এরকম মানে বিভিন্ন রিসার্চাররা যখন করে ফেলতেছে ন্যারেটিভ অ্যানালিসিস, তখন আমরা একটু অ্যাডভান্সে যখন যাইতেছি, অর্থাৎ আমাদের জিপিএ খারাপ হয়েছে, এর এখন আমরা ভেরিয়েবল গুলা বের করতে চাচ্ছি। কোন কারণে আমার জিপিএ খারাপ হয়েছে, সেই ভেরিয়েবল গুলা কোন কোন রিসার্চে আমার হয়ে গেছে, অর্থাৎ ওই ওই ভেরিয়েবল গুলা কিন্তু আলাদা আলাদা রিসার্চের ন্যারেটিভ আকারে আসছে। ন্যারেটিভ রিসার্চ অনেকগুলো ভেরিয়েবল নিয়ে করে ফেলছে, সেই ভেরিয়েবল গুলো আমার এখন দরকার, তখন আমি এই থিমেটিক অ্যানালাইসিস করতেছি। একটা গেল, এটা হচ্ছে যদি সেকেন্ডারি ইনফরমেশন থেকে আমরা নেই, অর্থাৎ পাবলিশ পেপার থেকে। আর একটা জিনিস হচ্ছে যে আপনি যে টপিকের উপরে যখন কোয়ালিটেটিভ ইন্টারভিউ করতে যাচ্ছেন, ব্যক্তি কেন্দ্রিক হতে পারে, একজন দুইজন ইনডেপথ ইন্টারভিউ হতে পারে, অথবা গ্রুপ ইন্টারভিউ হতে পারে, ফোকাস গ্রুপ ডিসকাশন হতে পারে। এখন দেখেন, ওরা কিন্তু বিভিন্ন সময় মানে আপনি বলতেছেন যে সিজিপিএ কেন খারাপ হইতেছে, আমি বলতেছি, আমি উত্তর দিছি যে রেজাল্টের কারণে, এই যে সরি কি বলে পড়াশোনা কম করছে এই কারণে হইতেছে। আর একজন বলতেছে যে ক্লাস অ্যাটেন্ডেন্স ছিল না, আর একজন বলতেছে যে অ্যাসাইনমেন্ট সাবমিট করে না। দেখেন, তিনজনে কিন্তু আলাদা আলাদা উত্তর দিতেছে আমাদের। যখন একটা নির্দিষ্ট রিসার্চ টপিকের আপনার ওই কোয়েশ্চেনের উত্তর আলাদা আসার সম্ভাবনা থাকবে, তখন আপনি থিম ব্যবহার করেন একই থিমের আন্ডারে। তখন কে কি বলছে, অর্থাৎ এই ক্লাস অ্যাটেন্ডেন্স কম, এইটা কয়জনে বলছে, এবং কয়জনে এই স্টাডি আওয়ার কম এইটা বলছে, এইটা যখন আপনি একটা নির্দিষ্ট থিম আকারে নিয়ে আসবেন স্টাডি আওয়ারটাকে, ক্লাস অ্যাটেন্ডেন্সটাকে, এবং প্রিভিয়াস রিসার্চ সরি আপনি ইন্টারভিউরা যা বলছে সেটাকে যখন কোট করবেন, তখন আমরা এই ধরনের অ্যানালাইসিস বা এই ধরনের অ্যাপ্রোচের দিকে যাই। থিমেটিক অ্যানালাইসিসটা সত্যি কথা বলতে হচ্ছে যখন কমন থিম কোনো বের করা লাগে। হ্যাঁ, ট্রুথ বি টোল্ড, আপনার প্রশ্ন উত্তর, যখন কমন থিম, যেমন কোভিড এর পজিটিভ ইফেক্ট কি ছিল, এখন এই পজিটিভ ইফেক্ট নিয়ে যারা যারা পেছনে বলছে এবং অন্য মানুষের থিম গুলো নিয়ে অন্য মানুষের ইন্টারভিউ একই প্যাটার্নটা নিয়ে এসে কারা কোন বিষয়গুলো নির্দিষ্ট করে বলছে, এইটাকে আমরা থিমেটিক অ্যানালাইসিস বলতেছি। ইব্রাহিম, আরো ক্লিয়ার আমি সামনে এসে আমি একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাকে বুঝাবো, হয়তো বা আমার, যদি আপনি আমার স্টুডেন্ট থাকেন, আর না হচ্ছে আমি উত্তরটা কমেন্টে লিখেও দেবো। হ্যাঁ, আমি হয়তো বা বুঝাতে এখন একটু ইতস্তত হইতেছি, মানে বুঝতে পারলাম না কেন। তারপরে শহীদ আবার বলেন প্লিজ। জি স্যার। ইব্রাহিম হুসাইন, মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি এর জেনারেল মেম্বার। ওকে ফাইন, তাহলে ইব্রাহিম আপনি আমার সাথে দেখা করবেন ইনশাআল্লাহ, আমরা ক্লাসে দুজনে লাউঞ্জে দুজনে বসে স্যার যদি ডেটা কন্টিনিউয়াস হয় কিন্তু নরমালি ডিস্ট্রিবিউটেড না হয় তখন কোন কোরিলেশন, ডেটা কন্টিনিউয়াস কিন্তু নরমালি কোন কোন রিলেশন করব, কোন কোরিলেশন করব, আমরা হচ্ছে লজিস্টিক কোন কোরিলেশন, আমরা হচ্ছে স্পিয়ারসম্যান কোরিলেশন করব। আমরা আমাদের দুইটা কোরিলেশন আছে, দেখেন, একটা হচ্ছে স্পিয়ারসম্যান আর একটা হচ্ছে পিয়ারসন। একটু খেয়াল করি, এই যে আমাদের দুইটা, একটা হচ্ছে যে পিয়ারসন হচ্ছে দুইটা, মানে আমার দুইটা ভেরিয়েবলের যে ডেটাগুলো পাচ্ছি সেগুলো নরমালি ডিস্ট্রিবিউটেড, এবং দুইটাই হচ্ছে আমার কন্টিনিউয়াস ডেটা, এবং এই কন্টিনিউয়াস ডেটাকে আমরা রেশিও ডেটা বলতেছি, রেশিও স্কেলের মধ্যে ফেলাচ্ছি। তখন এই ধরনের ডেটা যদি দুইটা হয় তাহলে আমরা পিয়ারসন করব। আর যে ডেটা কন্টিনিউয়াস হয়, নরমালি ডিস্ট্রিবিউট হয়, এই তো ব্রাদার,
যদি ডেটা কন্টিনিউয়াস হয় এবং নরমালি ডিস্ট্রিবিউটেড হয়, আমরা তাহলে পিয়ারসন করব। এই যে উপরে লিখে আছে দেখেন, পিয়ারসন কোরিলেশন, বোথ ভেরিয়েবলস আর কন্টিনিউয়াস। এই যে কন্টিনিউয়াস হয়, যদি ডেটা কন্টিনিউয়াস হয় এবং যদি নরমালি ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে আমরা পিয়ারসনের দিকে যাচ্ছি। আর যদি স্পিয়ারম্যানে আমরা যখন যাব, তখন হচ্ছে ডেটা নট নরমালি ডিস্ট্রিবিউটেড এবং হচ্ছে অর্ডিনালের কথা বলছি, এবং এইটার মধ্যে ক্যাটাগরিক্যালও আসে, অর্থাৎ যেটার মধ্যে আমার শুধু দুইটা রেজাল্ট থাকবে, ইয়েস নো ভেরি গুড, ইয়েস নো, অথবা ভেরি গুড ভেরি ব্যাড, অথবা ইসের কি বলে পাস ফেল, অথবা মেল ফিমেল। এই ধরনের ক্যাটাগরিক্যাল ডেটা আসলে এটা যদি নরমালি ডিস্ট্রিবিউটেড নাও হয়, তাও আমার হচ্ছে স্পিয়ারসম্যানে যাবে। বলেন তারপরে। থ্যাংক ইউ ইব্রাহিম কলিল। ইব্রাহিম কলিল, থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং মানে সাচ ক্রিটিক্যাল কোয়েশ্চেন এন্ড ডিপ থট কোয়েশ্চেন। থ্যাংক ইউ সো মাচ। অনেকক্ষণ কথা বললাম। হ্যাঁ শহীদ, আমি শুনতে পাচ্ছি না আপনাকে, আপনি মিউট করা শহীদ। দুঃখিত স্যার। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমার পক্ষ থেকে শেষ একটি প্রশ্ন আপনার কাছে, যে বলেন স্যার। প্রিডিক্টিভ এন্ড ইফেক্ট অ্যানালাইসিসে এটা কোয়ান্টিটিভের একটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। তো এক্ষেত্রে স্যার ওই যে আপনি যে টুলস গুলার কথা বলছেন স্যার, এক্ষেত্রে কি স্যার আমরা ওই যে থিমেটিক অ্যানালাইসিসের মতো থিম ধরে ধরে অ্যানালাইসিসটা করব, নাকি অন্য কোনো সিস্টেমে বা আমাদের না, কোয়েশ্চেন একটা এইখানে থিমের এইখানে আন্ডারে? এইখানে থিম ধরা লাগবে না। আপনি রিলেশন যখন সরি কোরিলেশন যখন বের করবেন, তখন আর কোনো থিম ধরা লাগবে না। আপনি শুধু ভেরিয়েবল গুলোর উপরে ভিত্তি করে করবেন। যেমন আপনি করতে পারেন ডিপেন্ডেন্টের সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশন, আপনি ডিপেন্ডেন্টের সাথে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের। আবার যদি ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট হয়, সেটাও করতে পারেন, ক্যাটাগরিক্যালে যেতে পারেন। তারপরে যদি ক্যাটাগরিক্যালে যদি যান, তাহলে আবার লজিস্টিক রিগ্রেশন। হ্যাঁ, তারপরে যদি প্রিডিক্টর যদি বেশি থাকে, একটা প্রিডিক্টর হচ্ছে যদি দুই বা ততোধিক প্রিডিক্টর থাকে, তাহলে আপনি মাল্টিপল রিগ্রেশনে যাবেন। হ্যাঁ, এটা তো সম্পূর্ণ ভেরিয়েবলের উপর নির্ভর করে। জি স্যার, ধন্যবাদ স্যার। হুম। আমরা আমাদের আজকের লাইভ সেশনের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের শেষ পর্যায়ে আমাদের সম্মানিত অতিথি, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ সাইদুর রহমান পলাশ স্যারের কাছ থেকে জানতে চাচ্ছি যে অনুগ্রহ করে আপনার অভিজ্ঞতা এবং অন্তর্দৃষ্টি আমাদের সাথে শেয়ার করার জন্য স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, চলতেছে তো আমাদের আজকে মনে হয় বহুত মানে 16 নাম্বার বা 17 নাম্বার প্রোগ্রাম চলতেছে, তাই না? জি স্যার, 15 নম্বর লাইভ, হ্যাঁ, 16 তো নম্বর। আসলে আমরা হ্যাঁ আমরা আমরা অনেক মানে অনেক বেশ ভালো লাগতেছে আর কি, ফিলিং গুড টু টেল অ্যাবাউট দিস। শুধু দর্শক যারা আসলে আমাদের সাথে আছেন, আপনাদের ধন্যবাদ। এটা তো পরবর্তীতেও থাকবে, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট যা আছে এগুলো জানাবেন আমাদেরকে। তো আপনাদের এই অ্যাটাচমেন্টে আমাদেরকে আহ, মানে আরো এনকারেজ করবে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক জি ইউ। স্যার, ধন্যবাদ আপনাকে ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছেন। আজকের ফ্রাইডে রিসার্চ নাইট 0.2 এপিসোড 0.5-এ অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমরা সত্যিই আনন্দিত যে আপনাদের উৎসাহ ও সক্রিয় অংশগ্রহণ আমাদের সেশনের মান বৃদ্ধি করছে। মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি এমইউআরএস একটি শিক্ষার্থী নির্ধারিত গবেষণা প্ল্যাটফর্ম, যা শিক্ষার্থীদের মধ্যে গবেষণা সংস্কৃতি গড়ে তোলা, সৃজনশীল চিন্তাভাবনা বৃদ্ধি করা এবং একাডেমিক দক্ষতা উন্নয়ন করার জন্য কাজ করে। এমইউআরএস নিয়মিতভাবে ওয়ার্কশপ, মাস্টার ক্লাস, সেমিনার এবং গবেষণা সংক্রান্ত কার্যক্রম আয়োজন করে, যেখানে দেশের এবং আন্তর্জাতিক স্তরের বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের অভিজ্ঞতা শেয়ার করে। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের গবেষণা আত্মনির্ভরশীল করা, সঠিক গবেষণার পদ্ধতি শেখানো এবং ডেটা অ্যানালাইসিস ও গবেষণা সম্পর্কিত টুলগুলো ব্যবহার করার দক্ষতা বৃদ্ধি করা। এমইউআরএস এর এই ধারাবাহিক আয়োজন শিক্ষার্থীদেরকে গবেষণার জগতে আরো সাবলীলভাবে এগিয়ে যেতে সহায়তা করে। আপনাদের সক্রিয় অংশগ্রহণ এবং উদ্দীপনা আমাদের জন্য অনুপ্রেরণা। আশা করি আগামী সেশনগুলোতে আমরা একসাথে নতুন বিষয় নিয়ে আলোচনা করতে পারব। Stay curious, stay connected, and keep researching. Thank you, everyone, and see you in the next session. Assalamu alaikum. আসসালামু আলাইকুম।